মা ঘাটে আছে কিনা সেটা নিচু হয়ে হয়তো দেখতে গিয়েই পুকুরের জলে পড়ে যায়। এবং দুঃখের বিষয় হলো যে পুকুরের আশেপাশের এলাকা বেশ নির্জন হওয়ার কারণেই বাচ্চাটির চিৎকার কেউ শুনতে পায়নি এবং বাচ্চাটি অস্বাভাবিকভাবেই মারা যায়। বাড়ি ফিরে বাচ্চাটিকে অনেক খোঁজাখুঁজি করে তার মা। পরে বাচ্চাটির লাশ জলে ভেসে ওঠে। এরপর ফ্যামিলিটি স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে এবং পুকুরটিকে তারা পুকুর থেকে তারা দেহটি তুলে সৎকার করার জন্য নিয়ে আসা হয় এবং রাস্তার পাশেই শ্মশানে। কিন্তু এর পরেই আসল সমস্যা শুরু হয়। বাচ্চাটি মারা যাবার পর থেকে প্রতিদিন রাস্তায় নাকি তার মাকে দেখা দিতে শুরু করে। আর 5টা বাচ্চার মতো সেও তার মায়ের কাছে আবদার করে জন্মদিনের, দুর্গাপুজোয় নতুন জামার। তাই স্থানীয়দের নিয়েই জন্মদিনের রাতে, দুর্গাপুজোর সময় নতুন জামা, শীতের নতুন পোশাক পুকুরের জলে ভাসিয়ে দিয়ে আসে তার মা। আস্তে আস্তে ওখানকার লোকেরা ওই পুকুরটি ব্যবহার কমিয়ে দেয়। ঘটনাটি এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এর ঠিক বছরখানেক পরেই একদিন ঠিক একইভাবে নাকি আরো একটি বাচ্চা ওই পুকুরের জলে পড়ে মারা যায়। কিছুদিন পরেই স্থানীয়রা ওই বট গাছের ধারে একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করে দেয়, যাতে ভবিষ্যতে ওই ধরনের ঘটনা না ঘটে। অনেকের মুখেই নাকি শোনা গেছে এখনো প্রায় সময় বাচ্চা দুটির আত্মা ওই রাস্তায় দেখতে পাওয়া যায় এবং পুকুরটির জল থেকে রাস্তায় উঠে তারা দুজন নাকি সোজা হেঁটে চলে যায় শ্মশানের দিকে। কোনো সময় ওই রাস্তা দিয়ে একা হেঁটে গেলে কিংবা সাইকেল বা বাইক নিয়ে গেলে এই দৃশ্য দেখা যায়। অনেকেই বলে রাস্তা দিয়ে অটো রিক্সা কিংবা ট্রাক নিয়ে যাওয়ার সময় তারা দেখেছে বাচ্চা দুটি রাস্তার ঠিক মাঝ বরাবর দিয়ে আছে এবং তাদের উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাওয়া হয়েছে এবং কোনো তারপরেও কোনো কিছু হয়নি আর কি, কোনো ক্ষতি হয়নি, এরকম একটা ব্যাপার। ছায়ার মতো তারা হয়তো দাঁড়িয়ে ছিল, তাদের ওপর দিয়ে গাড়ি চলে গেছে, এরকম একটা ব্যাপার। এবং ঘটনাটি সত্যতা জানতে এবং যাচাই করতে আমি ছোট মাসিকে জিজ্ঞেস করি। ছোট মাসি আমাকে বলে যে ছোট মামা মিলে যখন তারা 10 নম্বরের দিকে কম্পিউটার শিখতে যেত তখন এই ঘটনা ঘটেছিল এবং ওই সময় প্রথম নাকি ভৌতিক কিছুই হয়নি, কিন্তু যত দিন যেতে লাগলো ততই নাকি আস্তে আস্তে লোকজন এই ব্যাপারগুলো ফেস করতে শুরু করলো। ঘটনাটি একদম সত্যি। আমি আরো কয়েকজনকে জিজ্ঞেস করেছি, তারাও একই কথা বলেছে। ভূত এফএমের আমি নিয়মিত শ্রোতা। সম্ভব হলে অসম্ভব ভালো লাগে একটি এই শোটি। একটিও এপিসোড আমি মিস করি না। আমি হয়তো ঠিক গুছিয়ে লিখতে পারিনি, ভুল হলে ক্ষমা করে দেবেন। ভালো লাগলে আমার ঘটনাটি পড়ে শোনাবেন। এরকম আরো ঘটনা রয়েছে, সময় পেলে লিখে পাঠাবো। ভালো থাকবেন। তো এই ছিল মূলত ঘটনা, এবং এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের একজন, যিনি তার নাম শেয়ার করতে নিষেধ করেছেন, সুতরাং তার নামটি শেয়ার করলাম না। কিন্তু ঘটনাটি খুব অদ্ভুত। এই যে বাচ্চাটি মারা গেল অস্বাভাবিকভাবে এবং তারপরে দেখা দিতে শুরু করলো এবং তার মায়ের কাছে আবদার করলো, এবং তার মা তার জন্মদিনে, দুর্গাপূজার সময় নতুন জামা পুকুরের পানিতে ভাসিয়ে দেয়। এই ব্যাপারটা যতটা দুঃখজনক ঠিক ততটাই রহস্যময়। এবং এলাকার মানুষজন এক সময় একজন বাচ্চার পরে তো আরেকজন বাচ্চা ডুবে যায় পুকুরে, এবং দুজনকে এক সময় দেখতে শুরু করে। ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে। আশা করছি আপনাদের কাছেও সামান্য অদ্ভুত লেগেছে। তো যাই হোক, আমি এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাবো আমাদের অতিথির কাছে। ইন দ্য মিন টাইম আপনারা ঘটনা শুনতে শুনতে আমাদের লিখে পাঠান ফেসবুকে কেমন লাগছে কোন ঘটনাটি। আমাদের কাছে আরো ইমেইল আছে, অডিও ক্লিপ আছে, এবং আমাদের গেস্টরাও দারুণ দারুণ ঘটনা শেয়ার করবেন। সুতরাং পুরোটা সময় আজকে আমাদের সঙ্গে থাকতে আপনাদের অনুরোধ করব। তো আমার সঙ্গে এখন যখনই কোনো ডক্টর আসেন আমাদের স্টুডিওতে, তখনই একটা বাড়তি উত্তেজনা তৈরি হয় ভূত এফএমের লিসনারদের মধ্যে। তো আমাদের সঙ্গে আজকে একজন ডাক্তার রয়েছেন এবং তিনি যে ঘটনাটি শেয়ার করবেন সেটিও হসপিটাল রিলেটেড, এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর সাহা।
আমরা তার কাছে শুনবো তার ঘটনা এবং তাকে দিয়ে শুরু করতে চাই আজকের অতিথিদের ঘটনা বলার পালা। হ্যালো ডিয়ার লিসনার্স, ইটস ডক্টর সাহা। সঙ্গত কারণে আমি আমার পুরো নামটা বলতে চাচ্ছি না। ইটস অনলি মাই সারনেম হিয়ার। তো সরকারি চাকরিতে থাকার সুবাদে আমাদের বিভিন্ন জায়গায় পোস্টিং থাকে। গল্পটি কিংবা কাহিনী যেটা আমার নিজের জীবনের, সেই রিলেটেড ঘটনাটি, এই প্যারানরমাল কাহিনীটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো সেটা আমি যখন প্রথম চাকরিতে যোগদান করি সেদিনের ঘটনা। আমি এই ঘটনাটা ৮ বছর আগে ২০১১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে জয়েন যেদিন আমি করি, তার পরের দিনই আমার আসলে নাইট ডিউটি পড়ে যায়। আমি যে জায়গায় আমার পোস্টিং ছিল, সঙ্গতের কারণে আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না। শুধু এতটুকু বলছি, এটি একটি মুন্সিগঞ্জ জেলায় আচ্ছা, উপজেলা একটি হেলথ কমপ্লেক্স, সেখানকার ঘটনা। তো ঘটনা শেয়ার করার আগে আমার যেখানে ডাক্তারদের থাকার জায়গাটা, সেই জায়গাটা একটু যদি বর্ণনা করি, বাকি অংশটুকু আপনাদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। ডাক্তারদের যে ডিউটি রুমটা সেটা ছিল আমাদের ২ তলায়, হাসপাতাল ভবনের ২ তলায় একটি লবি, লবির শেষ মাথায়। লবি শেষ মাথার ১ম দিকে ছিল, লবির একদিকে ওয়ার্ড এবং একদম শেষ মাথায় ডিউটি ডক্টরস রুম, এবং তার পাশে হলো যে একটি পরিত্যক্ত অপারেশন থিয়েটার। আচ্ছা, তো ওয়ার্ড এবং আমাদের ডক্টরস রুমের মাঝখানে একটি গেট আছে, যেটি ভেতর থেকে লাগানো যায়। তো যেদিন আমার ডিউটি পড়লো, দ্যাট মিনস আমার জয়েনিং এর পরের দিন, আচ্ছা, আমি সেই এলাকা সম্পর্কে কিংবা সেই হেলথ কমপ্লেক্স সম্পর্কে আমার ধারণা খুব একটা ছিল না। সেটাই স্বাভাবিক। জি রাসেল ভাই। তো যখন আমাদের ইমার্জেন্সিতে ডিউটি থাকে রাতে, জি, আবার ভিতরে যে আমাদের রোগী থাকেন ওয়ার্ডে, সেগুলো আমাদের দেখতে হয়। তো আমাদের যদিও রেস্ট নেওয়ার কথা না, তো সবকিছু শেষ করে আমি একটু ক্লান্ত হয়ে যাই, এবং আমাদের যিনি এসিসিএমআর, যাকে পুরো ভাষায় বলতে হয় সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, তিনি একজন বয়স্ক মানুষ ছিলেন। তো তিনি আমাকে বললেন, স্যার আপনি কি থাকতে পারবেন কিনা একা? আমি বললাম, ইটস ওকে। নতুন নতুন জয়েন করেছি তো, রক্ত গরম ওই সময়, হ্যাঁ, খুব একটা বোঝার কথা না সবকিছু। তো আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে স্যার, যান, যদি কোনো ইমার্জেন্সি হয় আমি আপনাকে ফোন করব। আমাদের ডক্টরস একটা নাম্বার থাকে, সেই নাম্বারে ফোন আসে। তো আমি উপরে ওয়ার্ডে রোগী যেগুলো আছে ফলো আপ দেওয়া দরকার, যেগুলো একটু ইমার্জেন্সি, সেগুলো দেখে আমি আমার রুমে চলে আসলাম। সিস্টারকে বলে যে যদি কোনো ইমার্জেন্সি হয় আপনি আমাকে প্লিজ জানাবেন। তো আমি ভিতর থেকে, যেটা আমি আপনাকে আগেই বলেছিলাম আপনাদের রাসেল ভাই, সেটা হলো যে মাঝখানে আটকানো যায় তালা দিয়ে, চাবি দিয়ে। আমি তালা দিয়ে আটকে আমি আমার রুমে, মানে জাস্ট রেস্ট নেওয়ার জন্য রুমটায় আসি। তারপর যেটা হলো, আমি জাস্ট তন্দ্রাচ্ছন্ন, সারাদিন খাটুনির পর একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছিলাম। আমার দরজায় নক হলো, টক 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 টক, জাস্ট ২ থেকে ৩ বার। আমি ফার্স্টে তন্দ্রাচ্ছন্ন ছিলাম, বুঝতে পারলাম না যে ঘটনাটা আসলে কি হচ্ছে। তারপর যখন আমার তন্দ্রাটা চলে গেল, আবার দরজায় নক, টক টক টক। তো ঘটনাটা কি হচ্ছে? কারণ তখন আমার মনে পড়ল যে দরজায় নক করার কোনো উপায়ই থাকার কথা না। কারণ যে মাঝখানে যে গেটটা আছে, সেই গেটটা আমি নিজ হাতে বন্ধ করেছি, এবং কারো আসারও কথা না। কিন্তু তারপরও আমি এখানে নতুন, হয়তো কোনো অল্টারনেট ওয়েতে পেশেন্ট পার্টি যদি কোনো ইমার্জেন্সি থাকে আমার কাছে আসতেই পারে। তো আবার যখন নক হলো, আমি জিজ্ঞেস করলাম, মানে কে? কিন্তু কোনো কথার অ্যান্সার নাই। তো যখন দেখলাম নক আর বন্ধ হচ্ছে না, আমি আস্তে গেটটা খুলে ফেললাম। বাট গেটটা খোলার পরে আমি যেটা দেখতে পেলাম, জাস্ট চিল ইজ গোয়িং থ্রু মাই স্পাইন। যখন আমি আপনাদের বলছি, কিংবা এই কাহিনীটা যখনই আমি সবার সামনে শেয়ার করি, সেই ঘটনাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। আর তখনই সেই খারাপ লাগাটা শুরু হয়। আমি দেখলাম যে অপারেশন থিয়েটার কথা আপনাদের বলেছিলাম, পরিত্যক্ত অপারেশন থিয়েটারটা, তার সামনে একজন মধ্যবয়স্ক নারী দাঁড়িয়ে আছে, এবং তিনি জাস্ট হাত দিয়ে ইশারা করছে তার দিকে যেন আসি। মানে এটা তো হওয়ারই কথা না। কোথা থেকে আসবে এই মহিলা? কখনোই কোনো সম্ভব না। আমি জাস্ট স্টান্ট হয়ে তার সামনে দাঁড়িয়ে রইলাম, আমার গেটটার সামনে। তো আস্তে, আস্তে, আস্তে এরপর যেটা দেখলাম, আমাদের, যেটা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হলো যে আমাদের যে থাকার জায়গা, তার পাশে একটা পুকুর ছিল। মজা পুকুরই বলেন।
আস্তে আস্তে গ্রিল দিয়ে সেই নারী প্রতিমাটা কিংবা নারী মূর্তি যাই বলেন, সেই গ্রিল দিয়ে আস্তে 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 বাইরে চলে সেই পুকুরের জলে আস্তে আস্তে মিশে গেল। আমি আস্তে আস্তে আমি আমার রুমে ফিরে আসলাম। সারাটা রাত না ঘুমিয়ে আমি জেগে রইলাম। পরদিন সকালবেলা আমি আমার যিনি সিনিয়র আছেন, সিনিয়র কলিগ, আরএমও, তাদের সাথে ব্যাপারটা আমি শেয়ার করলাম যে আমি এরকম একটা প্যারানরমাল একটা অবস্থার মুখোমুখি হয়েছি। ব্যাপারটা আসলে কি? তারা আমাকে যেটা বলল যে, "তুমি ভালো করেছো যে তুমি কোন সাড়ায় আগায়া যাও নাই, কিংবা এরকম, এরকম ঘটনা আগেও ঘটেছে, বাট নারী মূর্তি কিংবা এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি। তবে এরকম ঘটনা ঘটছে।" তো তারপর আমাদের যিনি ওখানকার প্রধান, আমরা বলি ইউএইচএফপিও স্যার, উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার, হুম, হুম। তাকে আমি শেয়ার করলাম না ব্যাপারটা। জাস্ট বললাম যে, "স্যার, রুমটা তো আমাদের অনেক দূরে সরে গেছে। আমরা মানে যদি ওয়ার্ডের পাশে ওয়ার্ডের থেকে দূরে। অনেক দূরে আছি। হ্যাঁ, হ্যাঁ। তো ওয়ার্ডের পাশে যদি ডক্টরস রুমটা থাকে, ইট উইল বি গুড ফর কমিউনিকেশন উইথ দ্য পেশেন্টস। এটা আমাদের জন্য ভালো হয়।" তো তিনি আমার কথাটা শুনলেন। আমাদের রুমটা ওইদিকে নিয়ে আসলেন। তো আমি যতদিন ওইখানে ছিলাম, নাইট ডিউটি পড়েছে, ৩-৪ টা পড়েছে। ২ মাসের মতো ছিলাম আমি সেই হেলথ কমপ্লেক্সে। আমি আর ওই ধরনের কোনো কাহিনীর সাথে কিংবা ওই ধরনের কোনো সিচুয়েশন এর সাথে আর আমার দেখা হয়নি। আপনি একটু বলবেন যে আপনি যে মহিলাটিকে দেখেছিলেন, সেই মহিলাটি আ মানে কেমন? মানে এমনিতে নরমালি মানুষের মতো নাকি মূর্তির মতো, নাকি তার পোশাক-আশাক কেমন? দেখতে যতটুকু পেরেছিলেন সেটা কি কিভাবে? একটি মানে মূর্তি তো বুঝে মানে দেখাই যাচ্ছে যে একটা মধ্যবয়স্ক মহিলা, হুম। মানে নরমালি যেরকম লাগে যে শাড়ি পরে থাকলে যেরকম রাইট, লাগে রাইট। সেরকমই। একদম নরমাল মানুষের নরমাল, মতো। নরমাল, এবং নরমাল। আপনার নিজের চোখের সামনে পুরো জি, জি, জিনিসটা জি, ঘটেছে। জি, এবং এই ঘটনা তো বাকি অংশ আছে যেটা জি, আমরা জি, আরেকটু জি। পরে শুনবো। এবং তার আগে আমরা আরো একটা ঘটনা শুনে আসি। আমাদের আরো একজন অতিথি এখানে আছেন এবং আপনি ওই এবং সেই অতিথির কাছে যাওয়ার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কিছু আজকের পাঠানো আপনাদের কমেন্ট পড়বো। আমি দেখতে পাচ্ছি মুনতাসির আহসান আমাদের বলছেন প্রথমবার লাইভ শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাঈম ইসলাম, এছাড়াও দেওয়ান সাকিব আমাদের সঙ্গে আছেন, সাজ্জাদ হুসাইন বাপ্পি আমাদের সঙ্গে আছেন, নাবিল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাশেদ হাসান, আছেন আমাদের সঙ্গে আর এইচ রূপা আক্তার, আমাদের সঙ্গে আছেন তৌফিকুর রহমান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন সাদমান কাউসার, আছেন এফএম সুমন আমাদের সঙ্গে। এবং দ্বিতীয় ঘটনাটা তার কাছে অনেক ভালো লেগেছে, বগুড়া থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জাহিদ আহমেদ তুষার, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আর জে মোশাররফ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পানির অপর নাম জীবন, ওকে। আমাদের সঙ্গে আছেন সন্দীপ বিশ্বাস, এছাড়াও আমাদের সঙ্গে আছেন শাহিদ শাহ। ইমেলটা খুব ভালো ছিল তাই লিখেছেন। এমডি মাহমুদ খুলনা থেকে শুনছেন, সেকেন্ড স্টোরিটা দারুণ লেগেছে সেটা বলেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাহসান হুসাইন, এছাড়াও আছেন আমাদের সঙ্গে বিরাজ, আছেন আমাদের সঙ্গে এছাড়াও মাহমুদ জায়ান আহমেদ, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। তো যাই হোক, যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, আমি পড়ছিলাম আমাদের ফেসবুকের যে ভূতাত্মের যে পেজটা রয়েছে সেই পেজ থেকে, এবং ফিরে এসে আবারও পড়বো তখন ফুর্তির পেজ থেকে পড়বো। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। আমি আরো একবার বলি, আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে, অথবা ইমেইলও লিখ করে পাঠাতে পারেন আমাদেরকে ঘটনাটি। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/vivatfurti and www.facebook.com/bothfm.russell। চলে যাচ্ছি আমরা আমাদের আজকের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনাটা শুনবো। কোথা থেকে এসেছেন সেটাও একটু কাইন্ডলি বলবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাজ্জাদ রহমান, জি, এসেছি পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা থেকে। জি। শুরুতেই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমরা এবং যারা শুনছেন ভূতসময়ের শ্রোতাবৃন্দ এবং আমার ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি আমার নানির সাথে ঘটে যাওয়া 1960 সালের দিকের একটি ঘটনা। আচ্ছা, আমার নানি বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নগর বোয়ালিয়া নামক গ্রামে। আমার নানি একদিন মধ্যরাতে ঘুমিয়েছিলেন। তিনি হঠাৎ স্বপ্নে দেখতে পেলেন এক লোক তাকে বলছে,
তুই একটি ব্যাঙের মণি পেয়েছিস। এই মণির মাধ্যমে তুই অনেক ধন সম্পদের মালিক হতে পারবি এবং এই মণির দ্বারা তোর অনেক উপকার সাধিত হবে। দেখেন এই যে ব্যাঙের মনির কথা বলছেন, জি। এটা তো এমনিতে গল্পতেও থাকে, কিন্তু এটা আপনার নিজের নানির সাথে ঘটেছে নিজের নানির সাথে এবং এটা আপনার ফ্যামিলির সবাই। ফ্যামিলির সবাই এটা জানে। Okay. তো নানি এরপরে এই স্বপ্নটি দেখলো এবং সেই সাথে সেই লোকটি আরো বলল নানিকে যে এই ঘটনা যদি তুই কাউকে বলিস তাহলে তোর সন্তানাদি হবে না, তোর ভবিষ্যতে অনেক ক্ষতি হবে। তো সেই সময় যেহেতু বিদ্যুতের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, হুম হুম। সেই সূত্রে নানি ওই রাতে হেরিকেন দিয়ে সেই তার যে পুকুর ঘাট বলে রাখা ভালো, নানির একদম ঘরটি পুকুর ঘাটের সন্নিকটেই অবস্থান করেছিল। তো নানি সেখান থেকে যে দেখলো ব্যাঙের মনিটি জল জল পড়ছে, সেটি এনে সযত্নে রেখে দিল। 2-3 দিন খুব ভালোই চলছিল। হুম হুম। হঠাৎ আমার নানা ভাই একদিন দেখতে পেল যে এটি কিসের মণি বা এটি কি, নানির কাছে জিজ্ঞেস করলো। তখন নানি তার যেই ঘটনাটি ঘটেছে সেটি নানার সাথে শেয়ার করলো। পরবর্তীতে এটি শেয়ার করার একদিন পরেই রাতে নানি আবার স্বপ্নে সেই লোকটি তাকে বলছে, এটি তোর স্বামী যেহেতু দেখেছে, তোর এখন এগুলা আর রাখা যাবে না, তুই এটি ফেরত দিয়ে দে। তো সেই ক্ষেত্রে এখন কি করতে হবে? তখন এটি বলেছে যে এটি মাদারীপুরের শকুনি লেক নামক যে লেকটি আছে সেখানেই তোকে ফেলতে হবে, না ফেললে তোর সন্তানাদি হবে না এবং অনেক বিপদ হবে। আচ্ছা। তখন নানি এটি দেখে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে সে দেখে তার ঘরের সামনে শত শত ব্যাঙ এসে হাজির হয়ে গিয়েছে এবং ব্যাঙগুলো প্রচুর ডাকাডাকি করছে। তখন নানি নানাকে ডাক দিল। নানি নানা দুজনেই দেখলো প্রচন্ড ব্যাঙ, তারা প্রচুর ভয় পেল। তো সেই দিন ঘটনার পরে তার 2-1 দিন পরে নানি তার মামার সাথে উক্ত ঘটনাটি শেয়ার করে। তখন তার মামা একজন দিনদার ব্যক্তি ছিল, সে একজন হুজুরের কাছে তার ভাগ্নির এই ঘটনাটি শেয়ার করলেন। তো সেই হুজুর জিন চালান করতে পারতেন। তখন জিন চালানের মাধ্যমে নানির উক্ত ঘটনাটি বললেন। তখন হুজুর যা বললেন সেই জিনের মাধ্যমে জানতে পেরে বললেন, এটি একটি তোমার ভাগ্নির সাথে লোভের সম্পর্ক করতে চেয়েছিল, এর মাধ্যমে সেই জিন পরবর্তীতে আমার নানির উপরে ভর করতে চেয়েছিল। তো তখন সেই হুজুর বলল, এটি আমি শকুনি লেকের মধ্যে ফেলে দিয়ে আসব। তখন তার পরের দিন সেই হুজুর সেই মণিটি, ব্যাঙের মণিটি মাদারীপুরের শকুনি লেক নামক যে লেকটি আছে সেখানে ফেলতে গেল। যখন মণিটি ফেলতে গেল তখন একটি অদ্ভুত ঘটনার উপক্রম হলো। কোথা থেকে যেন হাজার হাজার ব্যাঙ এসে সেই লেকটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল। মনে হচ্ছে এটি একটি ব্যাঙের লেক। এটাই ছিল আমার সাথে, আমার নানির সাথে ঘটে যাওয়া এবং এটা আপনার ফ্যামিলির সবাই জানে। ফ্যামিলির সবাই জানে। নানির Okay. সাথে আরো অনেক ঘটনাই ঘটেছে এই জিন পজেস রিলেটেড। এবং তিনি জিন দ্বারা হ্যাঁ, পরিচিত, রাইট? জিন দ্বারা পজেস ছিলেন। তিনি এখন স্ট্রোকের রোগী, এখন শয্যাশায়ী, শরীয়তপুরে বর্তমানে অবস্থান করছেন। তিনি এখনো বেঁচে আছেন এখনো বেঁচে আছেন। এবং তার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে জি, 1960 সালে। জি, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা আরো একটা ইমেইলে যাব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি, এবং বিরতির আগে কিছু না পড়লেই না। সাইমন আরাফাত বাবু আমাদের লিখছেন যে থার্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আমাদের সঙ্গে দেলোয়ার খান লিখেছেন, ইতালি থেকে শুনছেন তিনি, এখন লাইভ শুনছেন আমাদেরকে। রুম্মান সম্রাট আমাদের সঙ্গে আছেন যশোর থেকে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং ফুর্তির যে পেজটা সেই পেজেও আপনাদের অনেকে আপনারা আছেন, এবং যেটা www.facebook.com/radio.ফুর্তি, সেখানেও অনেকে আছেন, এবং সেখানেও আমি দেখতে পাচ্ছি যে রুশাফি আমাদের সঙ্গে আছেন, নুসরাত মালা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে এছাড়াও আছেন আরো দেখতে পাচ্ছি যে অনেকেই, এবং যারা এই পেজটা আসতে চান এবং ভূত এফএমের পেজ যেতে চান তাদেরকে আমি আরো একবার আমাদের অ্যাড্রেসটা বলে দেবো। তার আগে বলি যে আমাদের এখানে মর্জিনা, মায়েশা, মিষ্টি আমাদের সঙ্গে আছেন, আরিফ আফ্রেদি, এছাড়াও তসলিম মাহবুব হৃদয় আমাদের সঙ্গে আছেন, সিনথিয়া আফরিন, মিতু আমাদের সঙ্গে আছেন, এবং আজিমপুর থেকে শুনছেন মিম আক্তার আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে তিনি বলছেন যে গত সপ্তাহের এই সময় আমি আপনাদের স্টুডিওতে বসেছিলাম, আজ মনে পড়ছে সেই কথা। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে কথা বলার জন্য এবং আমাদের এখানে স্টুডিওতে এসে উপস্থিত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাজ্জাদ বিশ্বাস, এছাড়াও তিনি বলছেন যে আজ প্রথম ভূত এফএম শুনছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আদিয়ান খান প্রহর, আমাদের সঙ্গে আছেন সন্ন্যাসী রাজা, এছাড়া
মোহাম্মদ নাইমুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, হাবিব রোহান আমাদের সঙ্গে আছেন সাকলাইন মোস্তাক সিয়াম, আমাদের সঙ্গে আছেন এমডি মেহেদী হাসান, এস জেড সেজান ওয়াহিদ আমাদের সঙ্গে আছেন, প্রিন্স ফারহান আমাদের সঙ্গে আছেন আলিফ হুসাইন, তিশা চৌধুরী আমাদের সঙ্গে আছেন, পূজা বণিক বগুড়া থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন এমডি রবিউল হোসেন সহ আরো অনেকে। একটা ছোট্ট বিরতির পরে এখনই ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন রেডিও ফুর্তি রেড এফএম অ্যান্ড ডু ফুর্তি। Yes, the night comes alive with coming phone শুনছেন রেডিও ফুর্তি রেড এফএম। আমি রাফেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং চলছে ভূত এফএম। এই মুহূর্তে ভেবেছিলাম একটা ইমেইল পড়বো, তবে তার আগে আমরা একটু ডক্টর সাহেবের কাছে তার ঘটনা শুনেছি, এবং আপনারা সবাই শুনেছেন যে তিনি একটা প্রত্যন্ত অঞ্চলে একটা হসপিটালের যে একটা অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হন। তিনি যখন তার রেস্ট রুমে ছিলেন তখন তিনি হঠাৎ করে দেখতে পান এক মহিলাকে, যে মহিলা গ্রিল ভেদ করে পাশের একটা পুকুরে সরাসরি গিয়ে পড়ে, এবং সেটা তার চোখের সামনেই ঘটে যায়, এবং তিনি তো মিলিয়ে যান বোধ হয় একটা সময়, তাই না? তো যেটা যেটা মিলিয়ে যান। তো এই ঘটনাটা উনি ভেবেছিলেন যে ওই জায়গার সমস্যা, কিন্তু পরবর্তীতে তার সাথে কি ঘটলো এখন সেটা শুনবো আমরা। তো ডক্টর সাহা, আমরা শুনি আপনার ঘটনার বাকি অংশটা। জি রাসেল ভাই, দ্যাট উড বি ওকে, ইফ দ্যাট হ্যাপেন্ড অর ফিনিশড অ্যাট দ্যাট টাইম, কিন্তু সেটা হলো না। তো আমার মনে যেটা প্রশ্ন ছিল সেটা হলো, ইজ দ্যাট প্লেস রিয়েলি হন্টেড, অর ইজ সামথিং গোয়িং টু হ্যাপেন উইথ মি? তো যেটা হলো সেটা হলো, আমি ওই জায়গায়, জি বলেন। ওই জায়গাটা আমি যেটা বলছিলাম যে আমি ওখানে ২ মাসের মতো ছিলাম। তো ২ মাস পর আমার পোস্টিং চেঞ্জ হয়ে যায় এবং আমি ঢাকার একটি হাসপাতালে আমি আবার আমার কর্মজীবন যেটা আমাদের আছে সেটা চলতে থাকে। সেখানে আমার পোস্টিং ছিল। এই ঘটনাটাও একইভাবেই হলো। সেদিনও আমার একটি নাইট ডিউটি ছিল। ওটাও একটি পুরনো হাসপাতাল। সঙ্গত কারণে সেই হাসপাতালের নাম আমি এখানে বলতে না, পারছি না। বলার দরকারও নাই। তো সেখানে আমার নাইট ডিউটি চলছিল। তো আমি একইভাবে একদিন রাতের বেলা ডিউটি করছি। এ সময় হলো যে কোনো একটি কারণে আমি আমার রুমে যাই। ওই সময়ও ৩টা ৩:৩০ এরকম বাজে। তো আমি যখন রুমটা খোলা রেখে আমি জাস্ট ওয়াশরুম থেকে বের হই, আমি ঠিক সেই নারী মূর্তিকে আবার আমার সামনে দেখি। She didn't cause any harm to me. I was only seeing her, that's all. তিনি আবার আস্তে, যে রেলিংটা ছিল সেটা দিয়ে মিলিয়ে যান। তো যেটা এই ঘটনাটা হওয়ার পর আমি উনাকে ফ্রিকোয়েন্টলি দেখতে থাকি। মানে তিনি আছেন। সে আমার আচ্ছা। কোনো হার্ম করছেন না, বাট তাকে আমি দেখতে থাকি। যেখানেই আমি যাই কিছুদিন পর, এমন না কোনো নির্দিষ্ট সময় আছে। রাতেই একটি নির্দিষ্ট সময় ৩টা থেকে ৩:৩০। যেমন আমি একটা উদাহরণ দিই, আমার ওই সময় পোস্ট গ্রাজুয়েশন একটা এক্সাম ছিল। তো আমি রাতে পড়ছিলাম আমার ফ্ল্যাটে। তো সেই সময় আমি দেখলাম যে রাত ৩টা থেকে ৩:৩০ হবে ওই সময়ও। তো আমি রাতে পড়ছিলাম। আপনি অবশ্যই ওয়াকিবহাল আছে, ডাক্তারদের একটু পড়াশোনা বেশি থাকে পরীক্ষার সময়। তো যখন আমি পড়ছি মানে জাস্ট মুখের সামনে আমার পড়ার বইটা আছে। তো আচ্ছা। আমি নিচের দিকে তো তাকানোর সময় দেখলাম যে সাদা ২টা পা দেখা যাচ্ছে। ওই সময় আমার ওয়াইফ আমার ফ্ল্যাটে ছিলেন না। ওই ফ্ল্যাটে ছিলেন না, আমি জাস্ট ফ্ল্যাটে একা পড়াশোনা করছিলাম। যখন আমি আমার সামনে থেকে বইটা সরিয়ে ফেললাম চোখের সামনে থেকে, that lady was standing in front of me. তো সেই সময় আমি জাস্ট The same lady, right? সেম লেডি, মানে অন্য কেউ না, উনিই ছিলেন। তো আমি এটার সাথে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছিলাম যে আমি তাকে দেখবই। কিন্তু ওইদিন ফ্ল্যাটে আমি একা ছিলাম বলতে গেলে। আর আমার ব্রাদার ইন ল ছিলেন। তিনি আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। তো আমি দেখার পর সে আস্তে চলে গেল। এরকমই কয়েকবার ঘটনার সাথে আমি আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে গেলাম। আমার ফাদার তিনিও একজন ডক্টর। তিনি এই ব্যাপারগুলো খুব একটা বিশ্বাস করতেন না। আচ্ছা। ব্যাপারগুলো যে এরকম হচ্ছে। কিন্তু পাশাপাশি যেটা দেখা গেল আমার স্লিপ ডিসঅর্ডার ডেভেলপ করলো এই ঘটনা হওয়ার পর থেকে আমার জীবনে। যে মনে করেন যে আমি পাশে যিনি আছেন তাকে আমি চিনতে পারছি না ঘুমের ঘোরে, কিংবা হঠাৎ করে উত্তেজিত হয়ে যাচ্ছি, এইরকম ব্যাপারগুলো।
মানে জিনিসগুলো আমার জন্য খুব সুখকর ছিল না, কিংবা আমার আশেপাশের মানুষদের জন্য। তো আমার ফাদার ইন ল তিনি কিছুটা আমার সাথে কথা বলার পর ব্যাপারগুলোর সাথে একটু তার কাছে মনে হলো জিনিসটা সামথিং প্যারানরমাল ইজ গোয়িং হিয়ার। তো তিনি আমার ব্যাপারগুলো নিয়ে একজন কুমিল্লার দিকে হুম। একজন সন্ন্যাসী টাইপের বলেন এরকম একজনের সাথে, একজন সাধু পুরুষ, তার সাথে ব্যাপারগুলো নিয়ে একটু ডিসকাস করলো এবং আমার ব্যাপারে বলল। তো তিনি ওখান থেকে যেটা বুঝতে পারলেন যে সেটা আমি একজন ডক্টর হলেও আমার কাছে যেটা বলতে বাধ্য হচ্ছি যে প্যারানর্মাল ব্যাপারটা হচ্ছে, তিনি যেটা খুঁজে বের করলেন আমার সাথে পরিপ্রভাব আছে, পরির একটা কানেকশন আছে। যিনি আমাকে পেয়েছিলেন অনেক ছোট থাকতে। হুম। অনেক ছোট থাকতে আমি আমার দেশের বাড়িতে কোন নদীর পাশে আমি যাচ্ছিলাম, সেই সময় আমি তার চোখে পড়ি এবং সেই সময় থেকে উনি কোনো না কোনো ভাবে আছেন, বাট এটা এত প্রকট হয় নাই। হুম। সেই সময় থেকে যে ফার্স্ট আমি ইনসিডেন্টটা বলেছিলাম হুম, হুম, সেই উপজেলা হেলথ কমপ্লেক্সে, সেখান থেকে ফার্স্ট দেখা যায়। তারপর থেকে উনি একটা জাস্ট তাবিজের মতো কিংবা বন্ধনী জাতীয় উনি আমাকে কিছু অ্যাপ্লাই করতে বলেন। হুম, হুম। সেই জিনিসটা আমি পড়ায় মানে শরীরে নেওয়ার পর থেকে তাকে আর দেখি না। বাট দেখি না বললেও আমি ফিল করি যে আমি একা না। আমি যখন একটা জায়গায় থাকি কিংবা কোনো একটা আলাদা ফ্ল্যাটে থাকি কিংবা কোনো জায়গায় মনে করেন এরকম ডিউটি থাকে, আমি ফিল করি আমার আশেপাশে কেউ আছে। আমি একা না। এরকম একটা ফিলিং আমার সবসময় কাজ করে। এবং এই জিনিসটাকে মনে করেন যে প্রতি বছর রূপোর জলে ধুয়ে আবার আমাকে পড়তে হয়। এটা প্রতি বছরই করতে প্রতি হয়। বছর I was wondering যে মানে সিন্স ইউ আর ডক্টর, আপনি বলছিলেন যে আপনার পড়াশোনাও ওই সময় অনেক প্রেশার ছিল। হুম। তো আপনার কাছে আমার একটাই মানে জাস্ট আমার কাছে মনে হলো জিজ্ঞেস করি যে আপনি হয়তো ভালো উত্তর দিতে পারবেন এটা। সেটা হচ্ছে যে আপনার কেন ওই সময়টা মনে হলো না যে এটা হয়তো স্ট্রেস থেকে এই অ্যাংজাইটিটা হচ্ছে বা এরকম না, ধরনের, এটা যেহেতু হলো যে সিন্স ইউ আর এ ডক্টর, হ্যাঁ, হ্যাঁ। তো আপনার কেন এরকম না মনে হয়ে কেন আপনি জিনিসটাকে একটু প্যারানরমাল বলে ধারণা করতে পারলেন বা কারণ যখন এটা ১ম শুরু হয় কিংবা হ্যাঁ, অন্যান্য আমি এটাই সময় জানতে আমি চাচ্ছি। যখন হ্যাঁ, দেখি, সেই হ্যাঁ। সময় তো আমার পড়াশোনার কোনো স্ট্রেস ছিল না। আমি জাস্ট আচ্ছা, একটা ইনসিডেন্ট বললাম যে আমার ওই সময় পরীক্ষা ছিল। এটা আচ্ছা। একটা এক্সাম্পল যে একটা অনেকগুলো ঘটনার মধ্যে একটা সময়। হুম, ওই সময় আমি তাকে নিয়েছি। ইটস অলসো এন এক্সাম্পল রাসেল ভাই। হুম, হুম। মানে স্ট্রেসের সাথে যদি হতো, আমি কিন্তু জিনিসটা অনেক লজিক্যালি চিন্তা আচ্ছা, করেছি। আরেকটা কোয়েশ্চেন আমার কাছে আছে যে আপনি সবসময় বলছেন যে কেউ আপনি ইউ আর নট অ্যালোন। আপনার Yes, সবসময় মনে হচ্ছে কেউ না কেউ আপনার সঙ্গে জি। আছে। এই ফিলিংটা কি একা থাকলে হয় নাকি সবসময় আপনার মানে আপনার সাথে যখন কেউ থাকে তখন আপনার হঠাৎ মনে হয় যে না কেউ একজন আছে আপনার না, সাথে? জিনিসটা হলো যে আমি যখন আমার ফ্ল্যাটে একা থাকি, হ্যাঁ, সেই সময়টা আমি ফিল করি যে আমার আশেপাশে কেউ আছেন। আমার কোনো হার্ম কিন্তু হচ্ছে না। সেটা তো হ্যাঁ, কোনো বুঝতেই পারছি। ধরনের হার্ম আমার সে করতেছে না। বাট আপনি ফিল বাট আমি ফিল করতেছি আমি একা না। এটা কিন্তু অনেক অস্বস্তিকর একটা ব্যাপার। খুবই যে আমি জানি যে কেউ নাই। বাট আমি ফিল করতেছি আমার আশেপাশে কেউ আছেন। কোন সময় যিনি আছেন সেটা কি সেই মহিলাই বলে মনে হয় আপনার নাকি অন্য কারো কথাও মনে আমি তো হয় আর কোনো কাউকে সময়? দেখিনি ভাইয়া। এইভাবে কোন সময় দেখেননি। না, বাট না, না, আপনি আমি ফিল তো করতে একজনকেই দেখছি। আর কেউ তো কিন্তু আপনি ছিল না। ফিল করতে পারেন যাকে তাকে আজ পর্যন্ত তার সাথে আপনার দেখা হয় নাই। বাট আপনি মনে না, না, করতে আমি তো ১ম এই যে না, আমি তা বলছি না। আমি বলছি যে আপনার যে সবসময় মনে হয় যে আপনি একা না। জি। হ্যাঁ, তো এটা মানে সেকেন্ড কাউকে তো আপনি আর কখনো দেখেননি। না, ওই একজনকেই দেখেছেন। একদমই। এবং তারপর থেকে আপনার তো এই ঝামেলাটা শুরু হয়েছে তো তারপর থেকেই। যখন জি। ওই ১ম ঘটনার পর ওই থেকে ঘটনার ফার্স্ট পর থেকে। ওই ইনসিডেন্টটা। আচ্ছা, আমার আচ্ছা। তখনই সন্দেহ ছিল যখন আমার সিনিয়র কলিগকে জিজ্ঞেস হ্যাঁ, করি হ্যাঁ, হ্যাঁ। যে এরকম প্যারানরমাল কিছু তারা দেখছে কিনা। তারা কিন্তু জিনিসটা হ্যাঁ বলেছে, বাট কোন নারী মূর্তির কথা বলে নাই। একেকজন হয়তো একেক রকম ভাবে একেক দেখেছে। রকম দেখছে, কিন্তু নারী হ্যাঁ, মূর্তি কিছু নেই। তো আচ্ছা। যেহেতু উনি আমার সাথে রয়েই গেল, হ্যাঁ, আমি যখন আমার পোস্টিং চেঞ্জ হচ্ছে, বাট উনি কিন্তু আমাকে পাচ্ছে না। এখনো একইভাবে পর্যন্ত সেই একই অবস্থা। একই অবস্থা, এখন কিন্তু আমি দেখি না তাকে। জাস্ট আচ্ছা, ইটস দ্য ফিলিং। আচ্ছা, ওকে। এবং আপনার আপনি যতটুকু শুনেছেন সেই ভদ্রলোকের কাছ থেকে তিনি বলেছেন যে এটা একটা পরীর প্রভাব, তাই তো? প্রভাব, এবং সেটা হলো যে অনেক ছোটবেলায় উনি আমাকে যখন দেখছে হুম। তখন থেকেই ছিল। এবং সেটা কখনো প্রকট হয়নি, বাট সামনে আসে নাই। আচ্ছা, এই যে এই ফিলিংটা আপনি ভয় পান না কোনো সময়, মানে ভয় লাগে না? অস্বস্তি। অস্বস্তি লাগে বেশি। কারণ আমি ভয় পাই না এই কারণে যে তিনি ওরা আমাকে হার্ম কোনো হার্ম করছে না। করে নাই। রাইট, তিনি কিন্তু আমার কখনো কোনো হার্ম করে নাই। এইজন্য তার সেই ভয়টা নেই। রাইট। যেটা যিনি আমার ফাদার ইন ল যখন গিয়েছিলেন যার কাছে, সে হুম, একটা জিনিস ভয় পাচ্ছিল যে যখন এরকম
ইনস্টিংক্ট গুলো যখন একজনের সাথে থাকে, মানে যদি সে লেডিস মানে পরি কিংবা এরকম একই রকম, মানে দ্যাট মিনস তিনি ভয় পাচ্ছিলেন যে মানে আমার সাথে আমার ওয়াইফের কোনো সমস্যা হয় কিনা এটা নিয়ে, মানে তারা আচ্ছা, কিন্তু হ্যাঁ। চায় না যে একই রকম অন্য কেউ তার সাথে থাকুক। হ্যাঁ, এটা খুবই এই জিনিসটা লজিক্যাল কিন্তু একটা তারা চায় না। চিন্তা, এবং এরকম বহু ঘটনা ঘটেছে এই এবং সমস্যাটা হয়নি। আই এম স্টিল ভেরি হ্যাপি উইথ মাই ওয়াইফ এবং আমার কনজুগালের যথেষ্ট ভালো। বাহ! চমৎকার, চমৎকার। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য এবং আই এম সিউর যে ভাবি লিসনিং টু Obviously. আস অ্যান্ড আমার মনে হয় যে I know you're listening to me. That's why please say hi to her. ইয়েস অফ কোর্স, হ্যালো। সো আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার সাথেও আমরা তার কাছে একটা ঘটনা শুনবো এবং সেকেন্ড যে ঘটনাটি সেই ঘটনাটি তিনি শেয়ার করবেন। আমরা চলে যাই তার সেই ঘটনায়। আর একবার আপনার নামটা প্লিজ একটু সবার আগে শেয়ার করবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা শুনবো এবং তারপর আপনার ঘটনায় যাব। এগেইন আমি সাজ্জাদ রহমান, জি। পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর। জি। যে আমি যে সেকেন্ড যে স্টোরিটা বলবো, এটাও আমার নানির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এই ঘটনার একটু প্রেক্ষাপট না বললেই নয় রাসেল ভাই। নানি যখন নববধূ হয়ে আমার নানা বাড়িতে আসলো, তখন তার 2-3 মাসের মধ্যে ঘটে গেল এই ঘটনাটি। নানি যখন তার বাবা বাড়ি মাদারীপুর থেকে যখন শরীয়তপুরে আসে, তখন যাতায়াত ব্যবস্থা এটা 1900 আপনার 55-60 সালের দিকের ঘটনা। ওই সময় যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। তো যেই কারণে দেখা যেত নানুদের বাড়ি থেকে যে লঞ্চ ঘাট, তার দূরত্ব প্রায় 2 ঘন্টার মতো এবং এটা আচ্ছা। পুরো হাঁটার রাস্তা ছিল। তো বলে রাখা ভালো, গ্রামের বাড়িতে কিন্তু সন্ধ্যা 7টা মানে অনেক রাত। তো সেই সময় আপনার সেই লঞ্চ ঘাট থেকে নানি ছিল, সাথে আমার নানা ছিল, নানার 2টা চাচা ছিল। এই 4-5 জন মিলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পথিমধ্যে নানি কোনো একটা বড় আকারের গাছের সাথে সে আপনি ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পরে নানি দেখতে পেল লম্বা আকারের একটা বিড়াল। তো এই বিড়ালটি দেখার পরে নানি কিছুটা ভয় পেয়েছে, বাট সেই ওই মাত্র বিড়ালটি দেখেছে, আর কেউ বিড়ালটি দেখেনি। এটি ছিল এই ঘটনার মানে লিঙ্কেজ যদি আমি বলি, তাহলে এই ঘটনার সাথে এটি একটি যুক্ত করা যায়। তো নানি এরপরে বাসায় চলে আসে। এরপরে তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যেমন সে আপনার দেখা যেত ভর দুপুরে পুকুর পাড়ে বসে রয়েছে। দেখা গেছে সন্ধ্যাবেলা সেই তেঁতুল গাছ আমরা জানি যে অনেক চিকন থাকে, সেই তেঁতুল গাছের একদম মগডালে সে বসে আছে। তো এরকম কিছু অদ্ভুত ঘটনা ঘটতো। তো এই ধরনের ঘটনার ফলে সে দেখা যেত অনেক ছোট ছেলে মেয়েদেরকে প্রহার করছে। তো এই ধরনের ঘটনা দেখার পরে আমার যে নানার বাবা, সে ভাবলো যে আমরা কিছু হুজুর বা কবিরাজ এই টাইপের লোক দ্বারা দেখি সমাধান করতে পারি কিনা। আচ্ছা। যখন অনেক আলেম ওলামা, অনেক কবিরাজ দিয়েও চেষ্টা করার পরে হচ্ছিল না, পরবর্তীতে নানির যে মামা, উনি একজন দিনদার ব্যক্তি, না আমি প্রথম ঘটনাতেই বলেছি। তো উনি তখন ঢাকা থেকে মাদারীপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে ওঠেন। তো লঞ্চে উনি প্রতিমধ্যে একজন দরবেশ লোকের সঙ্গে তার পরিচয় হয়। কিভাবে পরিচয় সেটা না বললেই নয়। সেই দরবেশ যখন দরবেশের কাছে লঞ্চ কর্তৃপক্ষ ভাড়া চাইতে আসলো, তখন সেই দরবেশ বলছিল যে আমার কাছে পর্যাপ্ত টাকা নেই, তাই আমি তোমাকে টাকা দিতে পারছি না। তখন লঞ্চ কর্তৃপক্ষের সাথে এক কথায় 2 কথা তাদের সঙ্গে বাদানুবাদ হয়। তো বাদানুবাদ হওয়ার পরে তো দরবেশ আপনার একটি দোয়া বা কালাম যাই বলি, সেটা করার মাধ্যমে সে লঞ্চটিকে বন্ধ করে দেয়, চলন্ত লঞ্চটিকে বন্ধ করে দেয়। তখন লঞ্চের যারা যাত্রী ছিল তারা সবাই হা হুতাশ করে, কি হলো, হঠাৎ রাতের বেলা এরকম নদীর মাঝে লঞ্চ হঠাৎ বন্ধ হয়ে গেল, ভালো চলছিল। তখন সবাই ওই দরবেশের কাছে আকুতি মিনতি করে যে আপনি প্লিজ এই লঞ্চটিকে চলার ব্যবস্থা করে দিন। তো সেই দরবেশ সম্পর্কে না বললি না, সেই দরবেশ এসেছিল নাকি ভারতের কামরূপ কামাখ্যা, সেখান থেকে সে নাকি বাংলাদেশে ভ্রমণে এসেছিল। প্রতিমধ্যে ওই নানির মামার সাথে দেখা। পরবর্তীতে নানির মামা ওই ঘটনার পরে দরবেশের সাথে কথা বলার পরে বলেন যে এমন এমন আমার ভাগ্নির সাথে এই ধরনের ঘটনা ঘটছে, সে তো জিন দ্বারা আক্রান্ত বা জিন দ্বারা পজেস,
আপনি কি এর সমাধান করতে পারবেন? বলেন, হ্যাঁ চলেন তাহলে আপনার সাথে আমি যাই। বলে রাখা ভালো যে নানির বাবা বাড়ি মাদারীপুর শহরে। তো সেই আহ আহ দরবেশ ব্যক্তিটি নানির মামার সাথে সেই মাদারীপুর ওনাদের বাসায় গেল, যে নানিকে দেখলো। নানিকে দেখার পরে বলল, মা তোমাকে আমি একটি কাজ দিব, এই কাজটির মাধ্যমে আমি জানতে পারবো যে তুমি জিন দ্বারা আক্রান্ত কি না। তখন সে তার হাতে একটি আহ দা টাইপের একটা অস্ত্র দিল। সেই অস্ত্র দিয়ে বলল যে তুমি একটি এই লম্বা কলা গাছের পাতাটা কাটবে। এই কাটার মাধ্যমে আমি দেখতে পারবো তুমি কি আসলেই জিন দ্বারা আক্রান্ত কিনা। তখন সে দেখলো একটি লম্বা আকারের সেই কলা গাছের পাতাটিকে সে সহজেই কেটে ফেললো। এর মাধ্যমে প্রমাণ হলো যে সে জিন দ্বারা আক্রান্ত। পরবর্তীতে আহ সে বেশ কিছু রিচুয়াল যাই বলি আমরা প্রসেস, সেই প্রসেস করে সে একটি কাচের বোতলে সেই সেই জিনটিকে সে দোয়া কালাম যা বলি আমরা সেটার পড়ার মাধ্যমে সেই জিনটিকে সে বোতলবন্দি করতে পেরেছে, এবং বোতলের যে চিপনিটি বা মুখটি সেটি লাগিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে সেই বোতলটি নানীদের বাড়ির পাশে একটি গাব গাছ ছিল, সেই গাব গাছের নিচে বোতলটি মাটি দিয়ে চাপা দিয়ে রাখা হয়। তো নানুর সাথে সেই জিনের আক্রান্ত থেকে নানু মুক্তি পেল, কিন্তু জিনের একটা যে আছর সেটা নানির সাথে এখনো অবধি রয়ে গিয়েছে। নানুকে আমরা মাঝে মাঝে দেখতে পাই চোখ বড় বড় লাল করে থাকে, কোরআন শরীফ পড়তে চায় না বা পড়তে পারে না। এরকম নানুর সাথে অনেক ঘটনা ঘটেছে। যদি আমি বলি, আহ 8 থেকে 10 বছর হলো নানির যে বোতলটি যেখানে পুঁতে রেখেছিল সেইখানেই তার ছোট ভাই ওইখানে ঘর তৈরি করার উদ্দেশ্যে ওই গাছটি কেটে ফেলে, এবং বাড়ির যেহেতু আমরা করতে হয়, আমরা রাসেল ভাই জানি যে পাইলিং করতে হয়। তো পাইলিং করার সময় যেহেতু এখানে বিল্ডিং করেছে, আমরা ধারণা করছি যে হয়তোবা বোতলটি ভেঙে গিয়েছে, অথবা বোতলটি মুখ খুলে গিয়েছে, অথবা বোতলটি এখানে অবশিষ্ট নেই। এটাই ছিল রাসেল ভাই ঘটনা আমার। অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও অনেক ভালো লেগেছে। এবং আমি যেটা করব এখন সেটা হচ্ছে আবারও কিছু আমরা যে আপনারা কমেন্ট করছেন সেই কমেন্টে চলে যাব, এবং সেই কমেন্টে আমি প্রথমে যাচ্ছি www.facebook.com/bhutafm.russell এই পেজে, এবং এই পেজে আপনারা অনেকেই লিখছেন আমাদেরকে, এবং যারা এখনো লেখেননি বা কমেন্ট করেননি তারা চলে আসুন এবং আপনারা শেয়ার করুন আপনাদের কথা। আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে। আমাদের এখানে দেখতে পাচ্ছি সামিয়া সালসাবিল আমাদের সঙ্গে বরিশাল থেকে আছেন, অভিজিৎ গোস্বামী আমাদের সঙ্গে আছেন, এবং তিনি আমাদের সাথে আছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন দেখতে তিনি আমি একটু মেসেজ কিছু কমেন্ট পড়েও ফেলি। সামিয়া যেমন বলতেন যে জিএসসি এক্সাম শেষ, তাই কোনো চিন্তা নেই, আজকে শুধু ভয় পেতে চাই। রক রায়ান আমাদের লিখেছেন ভূত এফএম যখন তিনি পাঠিয়েছিলেন তখনও তিনি ওয়েট করছিলেন ভূত এফএম এর জন্য। MI মুন্না আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম, অলওয়েজ সাথে আছি। তমাল হোসাইন সৌদি আরব থেকে শুনছেন আমাদেরকে, অ্যাপের ছবি আপলোড করেছেন, তার মানে তিনি লাইভ শুনছেন আমাদেরকে এই মুহূর্তে অ্যাপ দিয়ে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নূর ইসলাম দেওয়ান, এবং আমাদের সঙ্গে আছেন SK নাইমুর রহমান আকাশ, আমাদের সঙ্গে আছেন ইয়াসিন শারফারাজ শাফিন, বরিশাল থেকে তিনি শুনছেন, এবং আমাদের সঙ্গে তিনি বলছেন যে এটা ঘটনা শেয়ার করবো, বাট এই জায়গাটায় ঘটনা শেয়ার না করে আপনি যদি আমাদের ইমেইল করেন, অর্থাৎ ভূতফুর্তি.fm অ্যাড্রেসে যদি ইমেইল করেন তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি কনভিনিয়েন্ট হয়, সেই স্টোরিটা পড়ে শোনাটা আমাদের জন্য অনেক সুবিধা হয়। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শিমুল, আমাদের সঙ্গে আছেন এছাড়াও ফারুক রেজা, আমাদের সঙ্গে আছেন রাজ্জাক বিশ্বাস, এবং প্রথম তিনি আজ ভূত এফএম শুনছেন, ওয়েলকাম টু ভূত এফএম। এন্ড তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে শুনছেন, তার চাচাতো ভাই সাব্বির তিনি কাটার দোহা থেকে শুনছেন। বাহ, চমৎকার। অসীম দেব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আদিল আছেন আমাদের সঙ্গে, কারণ কেপি এবং কৌশিক কারণ ফ্রম হলদিয়া ইন্ডিয়া,
এবং তিনি বলতেন লাভ ইউ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোহাম্মদ আয়মান হাসান আছেন আমাদের সঙ্গে, শতর্ষি মন্ডল আমাদের সঙ্গে আছেন, এমডি সাদিক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, কাউসার আহমেদ আলম ফাহিম, এমডি রুম্মান সম্রাট আমাদের সঙ্গে আছেন, ইব্রাহিম রাজিন আমাদের সঙ্গে আছেন, তৌহিদ স্বাধীন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মিম আখতার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, অনামিকা অনু, এছাড়াও আমাদের সঙ্গে এস জেড সেজান ওয়াহিদ আমাদের সঙ্গে আছেন, রায়হান আফ্রিদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জাহিদ হাসান শাকিল, এমডি হাসিফ আছেন আমাদের সঙ্গে, আলিফ বিন সাইদ আছেন, এমডি রাজীব আমাদের সঙ্গে আছেন, এমডি নাসিম মল্লিক, সৈকত অর্ণব আমাদের সঙ্গে আছেন, সৌরভ ইসলাম ফাহিম আমাদের সঙ্গে আছেন এবং ছবি আপলোড করেছেন এবং তারা সেখান থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছেন সাজিন খান শান্ত আর মশিউর আমাদের সঙ্গে আছেন, এমডি বাইজিদ আমাদের সঙ্গে আছেন, কে আর কামরুজ্জামান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন জাহিদুল মাহি, মিম আখতার সহ আরো অনেকে। আমরা যেটা করব সেটা হচ্ছে এখন একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আমরা ফিরে আসবো একটা অডিও ক্লিপ নিয়ে এবং অডিও ক্লিপের পরে আমরা আবারও ইমেল নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে এবং তারপরে অতিথির কাছে যাব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার নাম অংশুমান ঘোষ। সালাম আলাইকুম রাসেল। আমি বেসিক্যালি কলকাতা, কিন্তু এখন কার্যক্রমে আমি ব্যাঙ্গালোরে রয়েছি। আর আমি রেগুলারলি ভূত এফএম শুনি। তো আমি যে ঘটনাগুলো বলছি ওটা খুব it has got a very important and deep impact in my life. এরকম নয় যে আমি খুব ভয় পেয়ে গেছি কিংবা আমার খুব মানে মানসিক কোনো প্রবলেম আছে, এরকম নয়। আগে ভাবতাম হয় কিংবা হয় না, কিন্তু আমি এখন জানি যে এরকম হতে পারে। আর ঘটনাটা এত সিম্পল যে আই ডিড নট হ্যাভ এনি আদার্স চয়েস টু বিলিভ ইন ইট। তো এটা 2005 এর ঘটনা, 2005-এর ঘটনা। আমি কলেজের নাম বলছি না, জায়গার নাম বলছি না, কেননা আই ওয়াজ ইন নর্থ ইস্ট, ইন্ডিয়ান নর্থ ইস্টে। জায়গাটা এতই ছোট যে ইঞ্জিনিয়ারিং কলেজ ওখানে একটাই আছে। এটা থার্ড ইয়ারের গল্প। 2005-এ আমার সেমিস্টার শেষ হয়। কিছু ছোট ছোট জিনিস বলবো, কেননা এই ছোট ছোট জিনিসগুলো প্রচন্ড ইম্প্যাক্ট আছে গল্পেতে। তো আমাদের কলেজের সামনে আমাদের হোস্টেল। যেহেতু পাহাড়ি এলাকা, রিমোট এলাকা, আলো কম, পলিউশন কম, গাড়ি ঘোড়া কম, আওয়াজ কম, তো হাওয়াতেই অনেক আওয়াজ হয়। আর যেহেতু আলো কম, অন্ধকারে সবসময় গা ছমছম করে। কিন্তু এটা পুরোপুরি দিনের বেলার ঘটনা, সেরকম কোনো আনএক্সপেক্টেড কিংবা ভৌতিক কোনো ব্যাপার নয়। তো সেমিস্টার শেষ হয়েছে, এক্সাম শেষ হয়েছে আমাদের। যেহেতু হস্টেলটা উপত্যকার উপরে, কলেজ থেকে বেরিয়ে সামনের যে এন্ট্রেন্সটা, ওটা অ্যাকচুয়ালি আমাদের হস্টেলের 5th ফ্লোর। নিচে আরো 4টে ফ্লোর আছে, নিচে আর একটা এন্ট্রেন্স আছে, ওটা গ্রাউন্ড ফ্লোর। কিন্তু যেটা বলছিলাম, 5th ফ্লোরে আমাদের এন্ট্রেন্স। আর আমার ঘরটা হচ্ছিল ব্যালকনির একদম পাশে, মানে কি ফেসিং দি কলেজ, একদম এন্ট্রেন্সের জাস্ট ওপরে লেফট হ্যান্ড সাইডে। তো ব্যাপারটা এরকমই যে পরীক্ষা শেষ হয়েছে, দ্যাটস আ কাইন্ড অফ সেলিব্রেশন, তো সবাই বাইরে যাচ্ছে। মানে আমরা সবাই ইঞ্জিনিয়ারিং কলেজে নাইট আউট কিংবা রাতের জেগে পড়াশোনা করি, তারপর পরের দিন সকালবেলা পরীক্ষা দিই। তো 12টা নাগাদ পরীক্ষা শেষ হয়েছে, আমি এরকম কথা বলছি 12:30 নাগাদ। যেহেতু সেমিস্টার এন্ড, আমার কাছে টাকা পয়সা খুবই কম ছিল। বন্ধুরা সব নাচতে নাচতে বাইরে গেল, আমি কিন্তু বলিনি যে আমার কাছে টাকা নেই। আমি বলছি আমার শরীরটা খুব খারাপ, যদি টাকা না নেই বলতাম তাহলে নিশ্চয়ই আমাকে টেনে নিয়ে যেত। আমার খুব ভালো বন্ধু ছিল ইঞ্জিনিয়ারিং এর সময়। সে যাই হোক, ওরা তো চলে গেল। আমি বললাম আমার খুব শরীর খারাপ, তো আমি হস্টেলেই থেকে গেলাম, মেসে গেলাম, মেসে খাবার খেলাম। একটা ছোট জিনিস বলে রাখি, হস্টেলে কখনো দরজা লক করতে নেই, সেটাই নিয়ম। দরজা লক করা মানে হচ্ছিল ভেতরে সিগারেট খাচ্ছি কিংবা কোনো ভালো খাবার খাচ্ছি কিংবা কোনো দুষ্টুমি করছি, যার জন্য দরজাটা লক। যদি ঘুমোতে হয় তাহলে দরজা খোলা রেখেই ঘুমানো ভালো। তার কারণ হচ্ছিল ততক্ষণ নক করা হবে যতক্ষণ না আমি ঘুম থেকে উঠে দরজাটা খোলা করি, মানে খুলে দিই। সে যাই হোক, কিন্তু এই পার্টিকুলার সময় এটা একটা রিটেন অর আনসেড রুল। স্পেশালি আমার রুমের জন্য এন্ট্রান্সের একদম উপরেই রুম রয়েছে।
দিনের বেলা, তো বাইরে হস্টেলের দরজা খোলা, বাইরের লোক আসতে পারে, হস্টেলের কোনো স্টুডেন্ট নেই, সব বাইরে চলে গেছে। ফর সেফটি উই ইউজ টু লক দ্য ডোরস। এটা খুবই ইম্পর্টেন্ট, পরে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, দুপুরবেলা তখন ম্যাক্সিমাম 2:30 বাজে, খাওয়া দাওয়া করে এলাম। এবার সাড়ে 8টার দিকে পড়াশোনা করেছি, শুয়ে পড়বো, তো শুয়ে পড়লাম। ঘরটার ব্যাপারে একটু বলে রাখি, আমাদের রুমটা খোলার পরেই আমার সামনে খাট। আমি যদি উঠে বসি তাহলে আমি দরজার দিকে মুখ করব। তার পেছনেই আমাদের রিডিং টেবিল, তার পেছনে দেওয়াল, তার পেছনে জানলা। জানলাটা মানে কি, দেওয়ালটা মোটামুটি পুরোটাই জানলা, কিন্তু নেট দেওয়া, কেননা জঙ্গল এরিয়া, পোকামাকড় ঢোকে। আর জানলা পুরো বন্ধই ছিল। একটা রুমে দুজন থাকে। তো দরজা লক করে ঘুমিয়ে পড়েছি। মোটামুটি রুমে পর্দা টানার পরেও অনেক আলো ছিল। তো একটা অস্বস্তির জন্য একটা মানে অদ্ভুত, মানে ঘুমটা খুবই গাঢ় ছিল। আমি এমনিতেই খুব গাঢ় ঘুম আমার। আর আমি উঠে রয়েছি, মানে মুখটা খাটের উপর থাকে। তো একটা অস্বস্তি হওয়ার জন্য মানে একটু মানে মনে হচ্ছিল খাটানো হচ্ছে। তো যাই হোক, দ্বিতীয় বার যখন হলো তখন আমার কিন্তু ঘুম একবার কাটা হয়ে গেছে। থার্ড টাইম যখন হলো আমি তখন পুরোপুরি বুঝতে পারলাম আমার খাটটা ধরে কি লাগছে। তো নর্মাল রিয়াকশন হচ্ছিল উঠে দেখা যে কে করছে এরকম বা কেন হচ্ছে, মানে খাটটা নড়লে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। যদি আপনি কারোর কিছুর উপর বসে থাকেন, সেটাকে তো যদি চেয়ারও যদি হয়, যদি নাড়ানো হয়, বুঝতে পারবেন যে চেয়ারটা নড়ছে। তো থার্ড টাইম হলো তখন কিন্তু আমি পুরো জায়গা, আমি বুঝতে পারলাম যে টানা হচ্ছে। আই ওয়াজ ভেরি শিওর। আমি উঠবার চেষ্টা করলাম, যেটা নর্মাল রিয়াকশন। দেখি যে আমার ঘাড়ের ওপর প্রচন্ড একটা চাপ। সেকেন্ড টাইম যখন ট্রাই করলাম, আমি পুরোপুরি বুঝতে পারছি মানে ঘাড়টা ধরে চেপে একদম বালিশের মধ্যে কেউ মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে আমি যত প্রেশার দিচ্ছি তত আমার উপর প্রেশার। তো আমি ছোটবেলা থেকে মা কালীর ভক্ত। আমি বললাম, মা কালী আমায় বাঁচাও। তো এরকম বলে 3 বার বলেছি। তারপর আমি উঠবার মানে ছিটকে উঠে গেলাম, কেননা প্রেশারটা চলে গেছে। আমি উল্টো থেকে প্রেশার দিচ্ছিলাম। তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। ন্যাচারাল। আমি উঠে আমার এটা খেয়াল আছে যে দরজা আটকানো ছিল, তার কারণ হচ্ছিল আমার বেশ বেগ পেতে হয়েছিল। আমার খুব কষ্ট হয়েছিল। আমি তখন মানে কি, মানে ফাইট অর ফ্লাইট, আমার তখন ফ্লাইট। তো আমি উঠে দরজাটা খুলে কোনো রকমে বেরোলাম। বেরিয়েই আমাদের পাখার মতন করিডোর, মানে রিংস আছে, 3টে রিংস। কেউই নেই। আমি টুকু ই ব্লকের দিকে ছিলাম। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড দিল্লির ছেলে রাহুল, তো একদম কোনায় ওর ই ব্লকে ঘর, আমার ডি ব্লক। আমি গেলাম, গিয়ে দেখলাম ও রয়েছে। একটা বই পড়ছিলাম। আমি বললাম যে এরকম এরকম হয়েছে। তো তখন বললো তোর ভাই গ্যাস হয়েছে, এরকম বলে হয় তুমি জল খা। আমি জল টল খেলাম। তখন বললাম ভাই তুই একবার চল দেখে আসি ব্যাপারটা কি হয়েছে, আমার কিন্তু এখনো ভয় করছে। তবু আমি ধাতস্থ। আমরা দুজনে গেলাম। এবার হয়েছে নাকি, দরজাটা বোধহয় দুম করে খুলেছিলাম, তো রিবাউন্ড হয়ে আবার ফিরে এসছে, তো আট খোলা। আসল চমক কিন্তু এখানে, মানে এটা দেখে আমার এখনো প্রচন্ড গায়ে কাটা দিচ্ছে। দরজাটা খুললাম, খুলে দেখি দুটো জিনিস বলা এখানে খুব ইম্পর্টেন্ট। 2005-এ কিন্তু আমাদের অত মোবাইল টোবাইল ছিল না। তখন ভরসা ছিল ওই ছোট স্কোয়ার কিংবা গোল টাইম পিস, বিশেষ করে স্টুডেন্টদের জন্য। ওটাতেই কিন্তু অ্যালার্মে ঘুম ভাঙে। এবার প্রবলেম ছিল ওটা তো ছোট জিনিস। আহ হতো কি, আমার খাটের পাশে, যেহেতু আমার দেওয়ালের পাশে আমার খাটটা, রোজ ওটা গলে পড়ে যেত। তো পরীক্ষার সময় স্পেশালি আগের দিন আমার পুরো ভালো খেয়াল আছে, মানে খাটটা ঠেলে আমি দেওয়ালে চেপে দিয়েছি, কোনো স্পেস নেই যাতে ওটা পড়ে না যায়। দরজাটা খুলে দেখলাম যে মাথার দিকে যে পার্টটা রয়েছে খাটের, সেটা দেওয়ালের সাথেই ঠেকানো। আর পায়ের দিকের যে কোনাটা রয়েছে সেটা মোটামুটি 1 হাত থেকে 1.5 হাত সরানো দেওয়াল থেকে ফাঁক রয়েছে। এটা কোনো রকমই পসিবল নয়। টাকা করে তো কেউ খাট রাখে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমার ভালো খেয়াল আছে যে আমি পুরো চেপে দিয়েছিলাম খাটটা। লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে খাটটা অত হালকা ছিল না যে আমি মানে উড়বার সময় ওটা সরে যাবে। সরাতো দূরের কথা, ওটা এক ছিল না, বেশ ভারী ছিল। মানে একজন একটা দিক ঠেলে সরাতে পারে, আর তারপর দুজন মিলে পুরো খাট নাড়াতে পারে, এরকম ব্যাপার। আর বাইরে থেকে দরজা লক ছিল। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। সেদিনকে আমি ওদের রাহুলের রুমেই ছিলাম। কিন্তু বলতে নেই, পরের দিন আমি ওই খাটেই শুয়েছি। 1 বছর মোটামুটি কাটিয়েছি, কোনো কিছু হয়নি। কিন্তু এরপর থেকে আমি যে জিনিসগুলো ভাবতাম যে হ্যাঁ লোকে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, হ্যাঁ হতে পারে নাও হতে পারে,
কিন্তু আমি সব এখন আর গল্প বলতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু সব কথার বা সব এক্সপিরিয়েন্সের উপর আমার অনেক অনেক বেশি বিশ্বাস জন্মে গেছিল। ওকে দেন, আমার কাছে আরো কিছু মনে পড়েছে, পরে শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলে শেয়ার করবো রাসেল। Booth FM, the night comes alive with Graminphone. ইয়েস, দ্য নাইট কামস লাইভ উইথ কামিং ফোন। শুনছেন রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম। ঘড়িতে সময় রাত 1টা। 1টা ঘন্টা চলে গেল এবং আরো একটা নতুন আওয়ার, ব্র্যান্ড নিউ আওয়ার, সেই আওয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে আরো একবার জানিয়ে দিচ্ছি, আমাদের ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা সরাসরি লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনা। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ফেসবুকের লিঙ্কটাও বলে দিচ্ছি, www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.raffle। এই দুটো পেজে গিয়ে আমাদের যে পোস্ট রয়েছে সেখানে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আরো মানুষকে জানিয়ে দিন ভূত এফএমের কথা এবং তাদেরকে ঘটনা পাঠাতে উৎসাহিত করুন। ইমেল অ্যাড্রেসটা একটু আগে শেয়ার করছি, কিছুক্ষণের মধ্যে আবারও শেয়ার করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এখন যেটা করব সেটা হচ্ছে একটা ইমেইলে যাব এবং এই ইমেইলটি আমাদের একজন যিনি রেগুলার লিসেনার তিনি পাঠিয়েছেন এবং তার মতো করে পড়ার চেষ্টা করছি আমি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি সবসময় ভারতের দলে থাকুন, সেটাই দোয়া করি। আমি সাদি, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র নরসিংদী থেকে লিখছি। অনেকদিন পর আবারও ভূত এফএমের জন্য ঘটনা লিখছি। এই ঘটনাটি দীর্ঘদিন যাবৎ ঘটে চলেছে আমার সঙ্গে। ঘটনাটি সবার কাছে কতটা ভয়ের মনে হবে জানি না, তবে আমি এখনো এর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। ঘটনাটি আমরা বর্তমানে যে বাসায় থাকি সেই বাসাকেই কেন্দ্র করে। বাসার নাম, ঠিকানা আমি ঘটনার একদম নিচে উল্লেখ করছি। যেহেতু এটা একটি আবাসিক এলাকা, তাই অনুরোধ করব বাসার ঠিকানা না পড়ার জন্য। শুরুতেই বলছি, আমার পক্ষে ভূত এফএমে আসা সম্ভব নয়, তবে একদিন ইনশাল্লাহ আসবই। আর কথা বাড়াবো না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি, আব্বু, আম্মু ও আমার ছোট বোনকে নিয়ে আমাদের পরিবার। আব্বুর চাকরি সূত্রে আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে আবাসিক এলাকায় 20 বছর যাবৎ বসবাস করছি। 2011 সালের 20 সেপ্টেম্বর আমরা আমাদের আগের বাসাটি পরিবর্তন করে আমাদের বর্তমান বাসাটিতে উঠি। ঘটনা শুরু হয় এরপর থেকেই। বাসায় ওঠার 3 দিন পর 23 সেপ্টেম্বর রাত 8টা, বাসার সবাই তখন বাইরে গিয়েছিল। আমি তখন বাসায় একা। হঠাৎ আমি একটা ঘ্রাণ পেলাম। প্রথমে কোনো তোয়াক্কা না করলেও একসময় আমি ঘ্রাণটার প্রতি মুগ্ধ হয়ে যাই। আমি ঘ্রাণটির উৎস খুঁজতে শুরু করি, কিন্তু কিছুক্ষণ পরেই ঘ্রাণটি যেন হারিয়ে গেল। অতঃপর আব্বু আম্মু বাসায় আসতেই ওনাদের ঘ্রাণের কথাটি বললে তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। 7 বছর পর অগাস্ট, দিনটি ঠিক মনে নেই, রাত তখন 1:20 কি 25 মিনিট হবে। বাসায় সবাই ঘুমাচ্ছে। আমি তখন ইউটিউবে, হঠাৎ আমার নাকে একটি সুগন্ধ ভেসে আসলো। আমি তখনও ইউটিউবে ভিডিও দেখায় মুশকুল, ওদিকে কোনো খেয়ালই নেই। কিন্তু হঠাৎ করেই আমার কাছে ঘ্রাণটি চেনা চেনা মনে হতে লাগে। বললাম, আরে এটাই তো বোধহয় সেই ঘ্রাণ। এত বছর পর
আবার ভাবলাম, মনে মনে বললাম, আবার ভাবলাম, এটা কি কারো পারফিউমের ঘ্রাণ? আর যদি পারফিউমের ঘ্রাণ হয়েই থাকে, তাহলে এত বছর পরে কে আবার এটা ব্যবহার করছে? আর এত রাতে কারই বা পারফিউম লাগানোর দরকার পড়লো? এসব ভাবতে ভাবতে ঘ্রাণটি আবার হারিয়ে গেল। কিন্তু এবার আমি বাসায় এসব কিছু নিয়ে বলিনি। গত সেপ্টেম্বর মাসে আমার দাদু আমাদের বাসায় আসেন। তিনি আমার সঙ্গেই ঘুমান। একদিন রাতে দাদু আর আমি ঘুমোচ্ছি। রাত প্রায় আনুমানিক ৩:১০ আমার ঘুম ভেঙে গেল। কিন্তু কোনো সাধারণ কারণে ঘুমটা ভাঙল না। আমি তৎক্ষণাৎ আবারও সেই ঘ্রাণটা পেলাম। কিন্তু ঘ্রাণটা আজ যেন অন্য দিনের চাইতে একটু বেশি কড়া। আজ আমি আর বিছানায় থাকতে পারলাম না। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে খুঁজতে লাগলাম ঘ্রাণটা কোথা থেকে আসছে। আমি আমার বাসার এদিক ওদিক ঘ্রাণটির উৎস খুঁজেই চলেছি, কিন্তু কোথাও তা পাচ্ছি না। আমি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ঘ্রাণ শুকছি। এত সুন্দর পৃথিবীতে আর কোথাও বোধহয় নেই। পরক্ষণে আমি বুঝলাম ঘ্রাণটি আমাদের রান্নাঘর থেকে আসছে। আমি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। আমি আস্তে আস্তে করে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি, আর ঘ্রাণটিও ততই কড়া হচ্ছে। আমি এতদিন ঘ্রাণটির উৎস খুঁজে পেলাম, আর তা হলো আমাদের রান্নাঘর। আমার খুব ইচ্ছা হলো রান্নাঘরের লাইটটি ছেড়ে দেখতে যে ভেতরে আসলে হচ্ছে কি। ঠিক তখনই এক নিমিষে ঘ্রাণটি হারিয়ে গেল। একটু আশ্চর্য হলাম। রান্নাঘরে আর না যেয়ে আমি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দাদুকে গত রাতের ঘটনাটি বলতেই দাদু বললেন, এমন যদি আবার কখনো হয়, তাহলে আমি যেন ঘ্রাণটিকে পাত্তা না দেই। এর ঠিক ৩ দিন পর আমি রাতে যা দেখলাম তা মনে পড়লে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। ওদিন রাতেও প্রায় ৩টার দিকে আমার ঘুম আচমকাই ভেঙে গেল। ঘুম ভেঙে গেলে সাধারণত একটা ঝিমুনি ভাব কাজ করে, কিন্তু আমার তেমনটি হলো না। আমি একদম সজাগ। ঠিক তখনই দেখলাম আমার রুমের পাশ থেকে কে যেন উঠে দাঁড়ালো। অন্ধকার ঘরের মধ্যে যেন আরো অন্ধকার এক ছায়া মূর্তি। জিনিসটা দেখতে খুব চিকন, মাথা চ্যাপ্টা, হাতগুলি অনেক লম্বা। ওটা হাঁটতে হাঁটতে আমার বিছানার বাম পাশে আসতে লাগলো। ভয়ে তখন আমার গলা শুকিয়ে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে ডান পাশে ঘুরে শুয়ে আয়তাল কুরসি পড়ছি। আর এরপর ঘুমানোর দোয়া এবং অন্যান্য আনুষাঙ্গিক দোয়া পড়তে পড়তেই আমি ঘুমিয়ে গেলাম। বাসায় এ কথা কাউকে বলতে কেউ বলিনি এখনো। দোহার মাধ্যমে কিভাবে কিভাবে ঘর বন্ধ দিতে হয় তা নিজে নিজেই অনুসরণ করেছি। তারপর থেকে তেমন কিছু হয়নি। তবে হয়েছে আরেক নতুন সমস্যা। ইদানিং আমার ছোট বোন বলছে রাতে কেউ ওর চুল ধরে টান দেয়। প্রথমে সবাই ব্যাপারটি শুনে হাসাহাসি করলো, বলল, তোমার লম্বা চুল রাতে বালিশের নিচে চাপা পড়ে টান লাগে হয়তো। কিন্তু আমার বোনটা মানতে নারাজ। আমার কাজিন বাসায় আসলে ও আমার ছোট বোনের সঙ্গে ঘুমায়। একদিন গভীর রাতে আমার কাজিন চাচি চাচি বলে চিৎকার করে শুরু করে। ওর ডাকাডাকি শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানা ছেড়ে উঠে ওর রুমে গেলাম। সে একই কথা বলল, কি যেন ওর চুল ধরে টান দিয়েছে। ও যাতে ভয় না পায় তাই বললাম, আরে এসব কিছু না, দেখো তোমার চুল হয়তো বালিশের নিচে চাপা পড়েছিল, তুই নড়ে উঠতেই হয়তো টান লেগেছে। কিন্তু ও জোর গলায় বলল, না, শুধু টান লাগেনি, কেউ আমার চুল টেনেও ধরেছিল। আমি আর কিছু বলতে পারলাম না। ও না ঘুমানো অব্দি আমাকে ওর পাশেই বসে থাকতে হলো। পরদিন ওর কথা শোনার পর বাসার সবাই একটু চিন্তিত হলো। কোনো উপায় না পেয়ে আমি ওই ঘরে আয়াতুল কুরসি কাগজে প্রিন্ট করে লাগিয়ে দিলাম। তারপর থেকে এখন পর্যন্ত এসব কিছু ঘটেনি, কিন্তু আবার কবে কি ঘটে না ঘটে তাও জানি না। নিজের আশ্রয়স্থলেই যদি এমন এসব ঘটে, তাহলে আর ভয় ভোগান্তির সীমা থাকে না।
এগুলোই আমার বাসায় ঘটে চলা কিছু সত্যি ঘটনা। গুছিয়ে লিখতে পারিনি, এই জন্য দুঃখিত। যদি ভালো লাগে আশা করি পড়ে শোনাবেন। ভবিষ্যতে আরো ঘটনা লিখবো। ভালো থাকবেন। এরপরে তিনি তার অ্যাড্রেসটা শেয়ার করেছেন। আপনাদের কাছে প্রশ্ন, এই মুহূর্তে আপনিও কি কোনো খান পাচ্ছেন? অদ্ভুত কোনো খান, যেই খানের উৎস খুঁজতে খুঁজতে একদিন হয়তো আপনিও দেখে ফেলবেন এমন অদ্ভুত কোনো দৃশ্য, এমন অদ্ভুত কোনো অবয়ব, এমন অদ্ভুত কিছু যা সারা জীবন আপনার চেতনায় বা আপনার স্মৃতিতে আগলে থাকবে, আপনার স্মৃতিকে আগলে রাখবে। জানাবেন আমাদেরকে। আমরা চলে যাব আমাদের অতিথির কাছে। আমাদের নতুন একজন অতিথি আছেন। আপনার নামটা প্লিজ একটু ফার্স্টে শেয়ার করবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু জানতে চাইবো। আপনার ঘটনায় যাব। Thanks, Rafael bhai, for inviting me. মোস্ট I am এনকে বাঁধন, মহাখালী থেকে এসেছি। আমার হোম টাউন টাঙ্গাইল। ওকে। আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। তো ঘটনাটা আমার দাদু ভাইয়ের সাথে ঘটা। উনি একটা স্কুলের প্রতিষ্ঠাকালীন টিচার ছিলেন। হুম তো ওনার আগে আমি ওনার বর্ণনাটা দিতে যাচ্ছি। তো আমার দাদু ভাই ছোটবেলা থেকে অনেক সাহসী ছিলেন। হুম তো উনি দেখা হয়ে গেছে যে বিভিন্ন ধরনের কাজ করতেন, প্লাস উনি তুলারাশি একজন মানুষ ছিলেন। তো আমরা সবাই জানি যে তুলারাশি মানুষরা অনেক কিছু করতে পারে। সো ইন্টারেস্টিং বশত দাদু ভাইয়া ছোটবেলায় বেশ কিছু কাহিনী শেখা শুরু করেছিলেন। তো এক পর্যায়ে তিনি যখন দেখলেন যে এসব জিনিসের জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করা লাগে, তো তিনি জিনিসটা থেকে দূরে সরে আসতে লাগলেন। সরি। তো দাদু ভাইয়ের কাহিনীটা শুরু হয়েছে, কাহিনীটা অ্যাবাউট 1986 এর দিকে। তো দাদু ভাই তার অনেক শখ ছিল যে তিনি মাছ মারতেন। রাতের বেলায় মাছ মারতেন। দেখা যেত যে যেদিন শুক্রবার ছিল, স্কুল অফ থাকতো, তার আগের দিন রাতে সবাই মিলে মাছ ধরতে বেরোতেন। তো এরকম এক বৃহস্পতিবারে দাদু ভাইয়া স্কুল থেকে ফেরার পরে আশেপাশের বাড়ির যে লোকজন ছিলেন তারা আসলেন দাদু ভাইয়ের কাছে। তো বলতেছেন যে মাস্টার সাহেব, বর্ষাকাল তো বিলে পানি আসছে, চলেন আমরা আজকে রাতে মাছ ধরবো। তো দাদু ভাইয়া এক কথায় রাজি যে আচ্ছা ঠিক আছে, আমরা রাতে খাওয়া দাওয়ার পরে বের হবো আর কি। তো 7-8টার দিকে আস্তে আস্তে সবাই খাওয়া দাওয়া শেষে আমাদের বাড়ির উঠানে সবাই জড়ো হলো। 4-5 জনের মতো আসলো, দাদু সহ 6 জন। তো দাদু ভাইয়া তার মাছ ধরার বিভিন্ন যন্ত্রপাতি ছিল, তার মধ্যে একটা ছিল কোচ, যেটা পানিতে থ্রো করে মাছ ধরে আর কি। তো দাদু ভাই সেটা ইউজ করার জন্য নিলেন। আর মাছ রাখার জন্য একটা ঝুড়ি নিলেন, যেটা আপনার কোমরে বাঁধা যায়। তো এসব নিয়ে জিনিসপত্র নিয়ে সবাই একসাথে রওনা হলেন। তো রাতটা ছিল পূর্ণিমা রাত, মোটামুটি সবকিছুই স্বচ্ছ ছিল। দাদু ভাইয়েরা গল্প করতে করতে আগাচ্ছেন। তো আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে এগিয়ে গেলেই বিলটা পড়ে আর কি। বিলে পাড়ি রাস্তাটা আছে। তো সবাই একসময় বিলের পাড়ে চলে গেলেন, আস্তে আস্তে পানিতে নামলেন। নামার পরে সবাই গল্প করতে করতে আস্তে আস্তে আগাচ্ছে। এক সময় হঠাৎ করে দাদু ভাই খেয়াল করেন তার ঠিক পেছন দিকে বেশ কিছু মাছের আনাগোনা দেখা যাচ্ছে। তো রাসেল ভাই ওই টাইমে দাদু ভাই সবাইকে ডাক দিলেন, সবাই একটু সামনে ছিলেন। তো দাদু ভাই আস্তে আস্তে দেখতে দেখতে আগাচ্ছিলেন, সবাইকে ডাক দিলেন, তোমরা এদিকে আসো, এখানে ভালোই মাছ দেখা যাচ্ছে। তো দাদু ভাই আর খেয়াল করেননি ওরা ডাকটা শুনেছি কি শুনেনি। দাদু ভাই জাস্ট পাশের দিকে মুভ করে মাছ ধরা শুরু করতেছেন। তো ওরা সামনে আগায় যাচ্ছে, এক সময় মাছ পাচ্ছে না তেমন একটা। এক সময় খেয়াল করে যে দাদু ভাইয়ের কথাবার্তা শোনা যাচ্ছে না। তো দাদু ভাইয়ের দিকে পেছন দিকে ফিরে দেখলেন যে দাদু ভাইয়া বেশ কিছু দূরে তো অদ্ভুত রকম একটা কাজ করতেছেন। উনি পানিতে থ্রো করছেন, ওনার মাছ ধরার যে যন্ত্রটা আছে, তো ওটা তুলতেছেন। বাট কোনো মাছ ছিল না সেখানে। দাদু ভাইয়া জাস্ট সেটা সামথিং ওখান থেকে কিছু একটা ছাড়িয়ে ওনার ঝুড়িতে রাখতেছেন। তো এটা দেখে সবাই বুঝলো যে কিছু একটা হচ্ছে দাদু ভাইয়ের সাথে। তো ওই মুহূর্তে দাদু ভাইয়ের সাথে যেটা হচ্ছিল, দাদু ভাইয়া দেখতেছেন যে সামনে প্রচুর মাছ। তিনি যে কয়বারই থ্রো করতেছেন তার যন্ত্রটা, সেই কয়বারই তার ওখানে মাছ আটকে আসতেছে। তিনি মাছ নিয়ে ঝুড়িতে রাখতেছেন। বাট দাদু ভাইয়ের মাথায় কখনো খেলে নাই আমি যে এত মাছ ধরতেছি, তো সো আমার ঝুড়িটা তো ভারী হয়ে যাওয়ার কথা, যেহেতু সেটা তার কোমরের সাথে বাঁধা ছিল। প্লাস আমার ঝুড়িটা একসময় ভরে যাওয়ার কথা। তো এক সময় দাদু ভাই খেয়াল করলেন যে মাছগুলি মাঝখান থেকে সরে যাচ্ছে। দাদু ভাই ইউজুয়াল নিয়ে আর কি ব্যাপারটা ইউজুয়ালি।
তো হঠাৎ করে সরে গিয়ে একটা সার্কেলের মতো স্পেস হলো, ওখান থেকে পানির নিচ থেকে চুল ওঠা শুরু করছে। তো দাদু ভাইয়া বুঝলেন যে হয়তো সামথিং ইজ রং হিয়ার। তো দাদু ভাইয়া দেখলেন যে জাস্ট একটা কাটা মাথার পেছনের অংশ পানিতে ফ্লোট করতেছে। তো দাদু ভাইয়া একটু একটু ভয় পেলেন, বাট উনি তো এসব মাঝে মাঝে ফেস করতেন। তো তিনি সাহস করে বললেন যে তুই যদি আমার হাতে আজকে মরতে না চাস, তুই যেভাবে আসছিস সেভাবে চলে যা। তো এরপর রাসেল ভাই ওই জিনিসটা কোনো কিছু করেনি, জাস্ট ওটা যেভাবে আসছিল সেভাবে ডুবে গেল আর কি। তো দাদু ভাইয়া ওই সময়ে মানে শুনতে পাচ্ছেন যে পেছন থেকে ডাকতেছে ওনার সাথে যারা মাছ ধরতে আসছে। তো ওনারা তাড়াতাড়ি আসলো এদিকে, বলতেছে যে মাস্টার সাহেব কি সমস্যা, আপনি এভাবে করতেছেন কেন? তো বললো চলো আগে পাড়ে উঠি, অবস্থা বেশি ভালো না, মনে হচ্ছে কিছু একটা হবে আর কি। তো সবাইকে নিয়ে দাদু ভাই পাড়ে উঠলেন, ওনাদেরকে কাহিনীটা বললেন যে আমার সাথে এটা হয়েছে, তো আজকে চলো চলে যাই, আর কি মাছ ধরবো, পরে একদিন আসবোনি। তো দাদু ভাই বাসায় ব্যাক করলেন অ্যাজ ইউজুয়াল। দাদু ভাইয়ের সাথে কোনো সমস্যা হয়নি এর মাঝখানে। তো 1.5-2 মাস চলে গেছে, এটা কোনো সিরিয়াস কাহিনীও না দাদু ভাইয়ের জন্য যে আমার মনে রাখতে হবে। তো এক সময় 1.5 মাস কি 2 মাসের পর, 2 মাসের পরে দাদি একদিন ওনার বাবার বাড়িতে গেছেন। তো দাদি চলে যাওয়ার পর দাদু ভাই বাসায় একা, আমার চাচা যারা ছিল সবাইকে নিয়ে চলে গেছেন। তো দাদা স্কুল থেকে ব্যাক করে রাতে খাওয়া দাওয়া করে 9টা-10টার দিকে শুয়ে পড়ছেন। তো হঠাৎ করে রাত 11টার দিকে দাদুর বাসায় নক আর কি। দাদু ভাইয়ের দরজা খুলে দেখেন যে ওনার যে শালা আছে উনি আসছেন। তো উনি বলতেছেন যে দুলা ভাই আপনার শাশুড়ির অবস্থা তো ভালো না, তো উনি যে কোনো সময় চলে যেতে পারেন, আপনি কাইন্ডলি আমার সাথে একটু আসেন, ওনার মা আপনাকে দেখতে চাইছে, মারা যাওয়ার আগে তাকে দেখতে চায়। তো দাদু ভাইয়া তো সো সিরিয়াস সেই সময় এই একটা সিচুয়েশন। দাদু ভাইয়া জাস্ট ওনার তখন স্মোক করতেন, সিগারেটের প্যাকেটটা নিলেন, লাইটারটা নিলেন, নেওয়ার পর ওনার পাঞ্জাবি পরে বের হয়ে গেলেন সাথে সাথে শালার সাথে। তো দাদু ভাইয়া খুব রাশের মধ্যে আছেন, তাড়াতাড়ি যাচ্ছেন। তো উনি খেয়াল করতেছেন যে দাদু ভাইয়ের যে শালা ছিল উনি বারবার পেছনে বয়ে যাচ্ছেন। তো দাদু ভাইয়া মনে মনে বলতেছে যে আরে বেটা তোর মা অসুস্থ, যে কোনো সময় চলে যেতে পারে, তুই বললি তোর টান থাকবে না একটা, তুই বারবার পেছনে বয়ে যাচ্ছিস কেন? তো দাদু ভাই ভাবতেছে এটা আবার যে গ্রামের মানুষ হয়তো বা কাজ টাজ করছে, টায়ার্ড, হাঁটতে পারতেছে না। তো দাদু ভাইয়া জাস্ট একটা সিগারেট ধরালেন, ধরানোর পরে পেছনে তাকে জাস্ট বলবেন যে তুমি এত ধীরে হাঁটতেছো কেন, তাড়াতাড়ি হাঁটো। তো এই মুহূর্তে দাদু ভাই দেখেন যে পুরো রাস্তা ফাঁকা, কেউ নাই রাস্তায়। তো দাদু ভাইয়া হঠাৎ করে নিজেকে ওই যে বিলে পাড়ের রাস্তাটা, ওই একটা রাস্তা ছিল আমাদের গ্রামে, ওই রাস্তাটা পাশে আবিষ্কার করলেন। তো দাদু ভাইয়া বুঝতে পারলেন যে জায়গাটা তো ভালো না, আমি আগেও বেশ কিছু জিনিস ফেস করেছি এখানে, তো আমার তাড়াতাড়ি মুভ করতে হবে জায়গাটা থেকে। দাদু ভাই অ্যাজ ইউজুয়াল আগাচ্ছেন, দোয়া দূর পড়তে পড়তে আগাচ্ছেন, হালকা হালকা ভয় পেয়েছেন আর কি। তো সামনে যেতেই একটা বাঁশঝাড় পড়ে, তেমন একটা হন্টেড প্লেস না। তো বাঁশঝাড়টা ক্রস করার পরে রাস্তার একপাশে একটা বড়ই গাছ, একপাশে একটা তেঁতুল গাছ। তো গাছ দুটো এখনো আছে, বাট ওই টাইমে রাস্তার আশেপাশে কোনো বাড়ি ছিল না, যেহেতু বিলের পাড় ছিল আর কি। তো প্রত্যেক বছর বন্যায় সেটা ভেসে যেত, বাট এখন বাড়িঘর হয়েছে। তো আহ, দাদু ভাই হঠাৎ করে লক্ষ্য করলেন ওনার মাথার উপর দিয়ে একটা বাতাসের ঝাপটা গেল, বাট তিনি কিছু দেখতে পেলেন না। তো ঝাপটা গিয়ে তিনি হাঁটছেন, ওই গাছ দুটো সামনে আসছেন। তো হঠাৎ করে লক্ষ্য করলেন যে রাস্তার দুই পাশে দুইটা গাছ, দুইটার উপরে দুইটা পা। তো উপর দিকে তাকিয়ে দেখলেন যে বিশাল এক অবয়ব, জাস্ট ওনার শালার আকৃতি, যেটা উনি শালার সাথে আসতেছিলেন, ওনার আকৃতি অনেক বিশাল। তো দাদু ভাইয়ার দিকে তাকায় তাকায় হাসতেছে। দাদু ভাইয়া ভালোই ভয় পেলেন, বাট সেটা প্রকাশ করতেছেন না। তো দাদু ভাইয়ের দিকে তাকাই বলতেছে যে তোর তো খুব সাহস, তোরা একদিন থ্রেট দিছিলি, তো আজকে একা পাইছি তোকে, সেদিন একা ছিলি না, আর দেখি কেমন পাইস। তো দাদু ভাই এটা শোনার পরে ভালোই ভয় পাইছেন, উনি দোয়া দোয়া পড়তেছেন, প্লাস ওনার যে প্রসিডিউর গুলি জানেন সেগুলি পড়তেছেন, বাট কোনো কিছুতে কাজে দিচ্ছে না। তো উনি একটা সিগারেট বের করলেন। সবাই আমরা জানি যে আগুন টাগুন থাকলে এইসব প্যারানরমাল অ্যাক্টিভিটিস একটু দূরে থাকে। তো দাদু ভাইয়া এগুলো করতেছেন, প্লাস সিগারেট ধরালেন, দেখলেন যে তাতেও কাজে দিচ্ছে না। এক সময় ওইটা গাছ থেকে নেমে এসে বিভিন্ন প্রাণীর বেশে, যেমন হাতি, তারপরে বাঘ, বিভিন্ন ভয়ঙ্কর রূপের উপরে দাদু ভাইয়ের দিকে এগিয়ে আসতেছে। তো দাদু ভাই ঠিক সামনে এসে ওটা দাদু ভাইকে পাস করে চলে যাচ্ছে বডির মাঝখান দিয়ে। দাদু ভাই কিছু বুঝতেছেন না, জাস্ট লাইক একটা বাতাসের ছোঁয়া লাগছে, কাইন্ড অফ দিস থিং।
তো একসময় দাদু ভাই দেখতেছেন যে কোনো কিছুতেই কাজে দিচ্ছে না। তো ওনার সেই সময় মনে পড়লো যে ওনার যে শিক্ষাগুরু ছিল মানে যে যিনি এগুলি ওনাকে টিচ করেছিলেন। তো উনি মারা যাওয়ার আগে দাদু ভাইয়ের সাথে একবার দেখা হয়েছিল। তো উনি বলছিলেন যে, "দেখ তুই তো খুব বেশি কাহিনী শিখিসনি। তো আমি তোকে একটা তাবিজ দেবো। এই তাবিজটা আমার সাথে থাকতে সবসময়। আমার তো বয়স শেষের দিকে তুই তোর সাথে রাখ। যদি কোনোদিন খুব ভয়ংকর বিপদে পড়িস তো এই জিনিসটা এভাবে কাজে লাগাবি।" তো দাদু ভাইয়ের মনে পড়লো দেখলেন যে হাতে তাবিজটা আছে। তো দাদু ভাইয়া তাবিজটা খুলে হাতের মুঠোয় নিলেন। সেটা যেরকম প্রসিডিউর ছিল সেটা ফলো করলেন উনি। তো তাবিজটা দেখলেন যে আস্তে, আস্তে গরম হচ্ছে। উনার বডিটাও আস্তে, আস্তে ওয়ার্ম হতে শুরু করলো। তো এর মধ্যে দূরে যে দাঁড়িয়ে ছিল ও একটা আকৃতি নিয়েছিল। হঠাৎ করে দেখলেন যে ওই আকৃতিটা জাস্ট গ্লাসের মতো ভেঙে যাচ্ছে। তো একটা সাউন্ড পাচ্ছেন মানে আর্তনাদের মতো প্লাস ওটা বলতেছে যে, "আজকে তোকে বেশি টাইম দিয়ে ফেলছি। তো এর পরের বার যদি কখনো তোকে একা পাই সেদিন আর টাইম পাবি না। আজকে টাইমটা কাজে লাগাই ফেলছিস তুই।" তো ওটা ওই টাইমে ভ্যানিশ হয়ে গেল। দাদু ভাইয়া ভাবলেন যে আমি তো চলেই আসছি শ্বশুরবাড়ির কাছে আর 1/2 কিলোর মতো রাস্তা আছে। তো আমার এখন আর বাড়িতে ফিরে না গিয়ে ওখানে স্টে করে ভালো। তো দাদু ভাইয়া আস্তে, আস্তে দাদু ভাইয়ের শ্বশুরবাড়ির দিকে মুভ করলেন। ওখানে গিয়ে তো সবাই অবাক যে আপনি এত রাতে কোথা থেকে আসলেন? দেখলেন যে উনার শাশুড়ির অবস্থা ওরকম কিছু না। মানে কিছুই না আরকি। তো উনি সবাইকে কাহিনীটা বললেন যে আমার সাথে এটা হয়েছে। তো সবাই শুনলো আরকি। তো এটাই ছিল আমার ঘটনা। আমার দাদু ভাই এখন 75 প্লাস। তো উনি এখনো বেঁচে আছেন। উনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। আপনারা যারা শুনছিলেন তারাই জানাবেন যে কেমন লেগেছে ঘটনাটি, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই লিখছেন এবং আমাদের এখানে অনেকেই যে এই মুহূর্তে আছেন। জাহিদুন মাহি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোস্তাক আহমেদ, এবং কমেন্ট পড়েন না কেন জানতে চেয়েছেন। শাকিল আহমেদ আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের ভূতফিল্মে তিনি প্রথম কমেন্ট করেছেন এবং প্রথম কমেন্টটা আমি পড়ে ফেলেছি। তুষার আহমেদ তুহিন আমাদের সঙ্গে রাজশাহীর পুঠিয়া থেকে আছেন। রাহাত আমান আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে আফটার 6 লং ডেজ, এবং তার কাছে এখন ভাল লাগছে। আমাদের সঙ্গে মোহাইমিনুল ইসলাম সাদ আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন রাসেল ভাই কেমন আছেন, অনেক অপেক্ষার পর শুরু হলো ভূত এফএম, শুনছি বরিশাল থেকে। সামিন সাদমান আমাদের সঙ্গে আছেন, বগুড়া থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন আলো, এছাড়াও আহমেদ নয়ন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি অর্ণব ঘোষ, নাটোর থেকে তিনি শুনছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাবিয়া মিম, এছাড়াও MH মেহেদি আমাদের সঙ্গে আছেন। অচিন্ত অঙ্কুর আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রুহান আহমেদ, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মাশরাফি বিন দীপ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD ওয়াহিদুল ইসলাম, রংপুর থেকে শুনছেন তিনি। নার্গিস সুলতানা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন শাওন গুজরাল, এবং গাজীপুর থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন নিয়ামত, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আজিজুল ইসলাম নয়ন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন রনি, খুব ভালো লাগছে চিটাগং থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ইসলাম শুভ, শবনাম আক্তার, সেকেন্ড স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং তিনি জানিয়েছেন। মুসাব্বির সারওয়ার সাফি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও জনি, এছাড়াও সাইফুর রহমান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও পাপ্পু জয় আছেন, শাওন আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি খালিদ ওসমান অ্যাপ দিয়ে শুনছেন তিনি। পাপ্পু জয় আবারও লিখেছেন, জনি সিং আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মঞ্জির হোসেন মুন্না, গোপালগঞ্জ থেকে তিনি শুনছেন। এছাড়াও আমাদের সঙ্গে যে রেডিও ফুটির পেজ আছে সেই পেজে আছেন আরো অনেকেই। মোহাম্মদ রবিউল হোসেন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ আল গালিব, এবং তিনি বগুড়া থেকে শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি BM রোহান, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও গালিব আমাদের সঙ্গে আছেন, আলিফ হাসান আলিফ আমাদের সঙ্গে আছেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন শাওন আচার্য, রেগুলার তিনি শোনেন সেটা জানিয়েছেন। রক নয়ন আমাদের সঙ্গে আছেন, হৃদয় আমাদের সঙ্গে আছেন, আলিশা রহমান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ফারদিন আহমেদ, এবং SSC এক্সাম আসছে তারপরেও তিনি ভূত এফএম শুনছেন, পড়াশোনাটাও ঠিক মতো করবেন আশা করব। আমাদের সঙ্গে আছেন পারভেজ, এছাড়াও আছেন MD তানভীর,
মিমিক আমাদের সঙ্গে আছেন প্রান্ত রহমান, এমডি নাবিল আহমেদ আমাদের সঙ্গে আছেন, আশিকুর রহমান রাসেল আমাদের সঙ্গে আছেন সালিকিন, মোস্তাক সিয়াম সহ আরো অনেকে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুড ক্যারিয়ার এফএম এন্ড ডু ফুডি। Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Food Career FM. আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুড এফএম এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে foodfm@radiofoodki.fm, which is phwtfm@radiofoodki.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনা। তো আমাদেরকে এখন যিনি আরো একটা ঘটনা শোনাবেন তার সাথে আপনার একটু পরিচয় করে দিয়ে আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, কাছ থেকে বলতে হবে এবং তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আমার নাম হচ্ছে রাকিবুল ইসলাম, আর আমি হচ্ছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি, আর হোম ডিস্ট্রিক্ট ভোলা বরিশাল। জি, শুনি আপনার ঘটনা। ভাইয়া, ঘটনা বলার আগে আমি একটু একটা হ্যাপি মোমেন্টের কথা বলবো। সেটা হচ্ছে 2015 সালের আপনাদের একটা স্পেশাল এপিসোড ছিল, সেটা হচ্ছে 13 ফ্রাইডে। তো আমি আগে রেগুলার ভূতগান শুনতাম। তো ওই দিন আমার আম্মু হঠাৎ করে বলছে যে কি করতেছিস, তো আমি বললাম যে ভূতগান শুনছি। বলছে কি, দেখি তো একটু। তো ওই দিন আমার আম্মু আর আমি একসাথে ভূতগান শুনছিলাম। তো তারপরের দিন আমার আম্মু আর কি মারা যান। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আচ্ছা, তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনা স্যাড একটা ব্যাপার, যাই হোক। জি, আপনার ঘটনা। ওই দিনটা ছিল আর কি আমার জন্য খুব বেস্ট। একসাথে দুজনে হেডফোন দিয়ে, মানে আমার কানে একটা হেডফোন, আমার আম্মুর কানে একটা হেডফোন। তো এর জন্য একটু শেয়ার করলাম। ওকে, তো ঠিক আছে, আর ধন্যবাদ ভাই আমাকে এখানে ডাকার জন্য। তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমার বড় কাজিনের সাথে এই ঘটনাটি ঘটছে আমাদের গ্রামে। আমাদের গ্রাম হচ্ছে ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার ছোটমণিকা গ্রামে। আচ্ছা। তো ওই দিন ছিল শীতের শীতের ইয়া ছিল, মৌসুম ছিল। তো আমার ভাইয়া হচ্ছে বাসা থেকে মানে বাজারে যায়। তো ওই দিন বেসিক্যালি আমাদের গ্রামে হাট বসে আর কি, সপ্তাহে 2 দিন। সেটা হচ্ছে রবিবার আর বুধবার। তো ওই দিন কোনো হাটবার ছিল না, বাট আমার ভাই এমনিতেই বাজারে গেছে হচ্ছে মানে মুভি দেখতে, কারণ আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না, বাট বাজারে বিদ্যুৎ ছিল। আচ্ছা। তো ভাইয়া মুভি দেখতে দেখতে এখানে ঘুমিয়ে পড়ে। তারপর রাত্রে 10টার দিকে একজন ডেকে বলে যে তুই এখানে, বাট তোর মামা তো মারা গেছে। তো ভাই এটা শুনে তো খুব অবাক। তারপর দেখে যে ঘড়িতে রাত 10টা বাজে। তো একবার ভাবে যে হ্যাঁ, এত রাত্রে মানে কিভাবে যাব। আর বলে রাখা ভালো যে আমাদের বাড়ি থেকে বাজার হচ্ছে প্রায় 3 কিলোমিটার দূরে, আর প্রচুর অন্ধকার রাত। তারপরে হচ্ছে তো ভাইয়ের হাতে একটা রেডিও ছিল, তখনকার যে মানে রেডিও গুলো ছিল, বড় বড় রেডিও। তো ভাইয়া বললো যে সমস্যা নেই, রেডিও শুনতে শুনতে চলে যাব। তো আরেকটা কথা হচ্ছে যে আমাদের মানে বাজার থেকে বাড়িতে আসার 2টা ওয়ে আছে। একটা হচ্ছে নদীর পাড় দিয়ে, আমাদের তেঁতুলিয়া নদীর পাড়ে হচ্ছে গ্রাম। তো এই তেঁতুলিয়া নদীর পাড় দিয়ে একটা নতুন বেরিয়ে করছে, ওই একটা রাস্তা। আর একটা হচ্ছে একটু ভিতর দিয়ে। তো ভাইয়া চিন্তা করলেন যে এত রাত আমি নদীর পাড় দিয়ে যাবে কিনা কি হয়, এই চিন্তা করে তিনি বললেন যে আমি ভিতরের রাস্তা দিয়ে যাই। তো ভাইয়া ভিতরের রাস্তা দিয়ে যেতে লাগলেন। আর ভিতরের রাস্তা দিয়ে মোটামুটি একটু দূর, আর রাস্তাটাও অনেক মানে একটু ডেঞ্জারাস যাবে, কারণ হচ্ছে 2 দিকে বাগান, মাঝখানে রাস্তাটা। তো ভাইয়া রেডিও শুনতে শুনতে যাচ্ছিল। আর ওই রাস্তাতে একটা হন্টেড প্লেস আছে, যেটা হচ্ছে হালাদার বাড়ি। ওই এলাকার যারা তারা চিনবেন অবশ্যই। তো ওই হালাদার বাড়ির মোড় বলে ওইটাকে। তো ওই হালাদার বাড়ির মোড়টা এত ভয়ঙ্কর কারণ হচ্ছে ওইখানে আশেপাশে তেমন একটা বাড়ি নেই, বাট 2 পাশেই বড় বড় বাগান। তো মানে চোখ গেলে কোনো বাড়িটাই পড়ে না এবং প্রচন্ড ঘন অন্ধকার। তো ওইখানে গিয়ে ভাইয়ার রেডিওটা হঠাৎ অফ হয়ে যায়। আচ্ছা। আর ভাইয়া হচ্ছে মানে তেমন একটা ভয়টাই পায় না, কারণ হচ্ছে ভাইয়ার এক পা একটু খোঁড়া। আর বলা হয়ে থাকে যারা খোঁড়া মানে তাদের কাছে নাকি ভূত টুত তেমন একটা আসে না। আচ্ছা, এটা তো জানতাম না। তারপরে হচ্ছে ভাইয়া বলল যে আমি যদি এখন রাস্তার মধ্যে বসে বসে রেডিও ঠিক করি, তাহলে যে কেউ যদি আমাকে দেখে তাহলে সে ভয় পাবে, কারণ ওই জায়গাতে এমনিতেই কেউ যায় না। আর হুম। যদিও ভাইয়ের মতো এরকম কোনো অ্যাক্সিডেন্ট কাউ চলে আসে, তাও ভাইয়া দেখলে ভয় পাবে।
তো এর জন্য ভাইয়া কি করলেন, রাস্তা থেকে একটু নেমে একটু মানে বাগানের সাইডে বসে ব্যাটারি খুললেন, আবার রেডিওটা ঠিকঠাক করলেন, দেখলেন যে এখন বাজে। তো ভাইয়া আবার হাঁটা শুরু করছেন। তো তার কিছু দূর হেঁটে যাওয়ার পরে হচ্ছে বিশাল বাঁশঝাড়, মানে অনেক বাঁশঝাড়গুলো। তো হঠাৎ করে দেখলাম যে অনেক বাতাস, এবং তারপর দেখলেন যে শো শো শব্দ অনেক। তো ভাইয়ার একটু মানে হালকা হচ্ছে মানে হার্টবিট লেগেছে, মানে মানে হৃদস্পন্দনটা একটু বেড়ে গেছে। তো ভাইয়া বললো যে কি ব্যাপার, আমার এরকম হচ্ছে কেন, আমি তো এসব ভয় পাই না। তো এরপর ভাইয়া ফিল করতে লাগলেন যে তিনি হাঁটতে পারতেছেন না, মানে এর আগে খুব ভালোই জোরে জোরে হাঁটতেছিলেন, বাট এখন হাঁটতে পারতেছেন না, মানে কেউ হয়তো পা আটকিয়ে ধরতেছে এরকম ব্যবস্থা। তো ভাইয়া বললেন যে আচ্ছা ঠিক আছে যাও। তো ভাইয়া হচ্ছে মানে চারকুল, অর্থাৎ সূরা ৪টা পড়লেন চারকুলের, ওটা পড়লেন, তারপর আয়াতুল কুরসি টুরসি পড়লেন, ২ সিনের ফটো দিয়ে আবার হাঁটা শুরু করলেন। মানে গানের স্পিডটা একটু বাড়ালেন, বাড়িয়ে হাঁটতে শুরু করলেন। তো এইভাবে অনেক দূর হাঁটতে প্রায় হচ্ছে একেবারে বাড়ির সন্নিকটেই চলে আসছে। তো আমাদের বাড়ির দরজায় হচ্ছে মানে বাড়ির গেটের অল্প একটু, অর্থাৎ ২-৩ মিনিট আগে হচ্ছে কবরস্থান। তো ওইখানে যাওয়ার পরে হচ্ছে মানে ওই ভাই এবার আর হাঁটতেই পারতেছে না, মানে হয়তোবা দুর্বল হয়ে গেছে, শুরু করতেছিলাম দুর্বল হয়ে গেছে হাঁটতে হাঁটতে। হুম হুম কিন্তু মূলত উনি বলতে গেছে কেউ হচ্ছে ওনার পাও আটকে ধরে রাখতেছে, এবং আবার উনি ফিল করতেছেন যে আমার পিছে কেউ আছে, মানে এরকম সিচুয়েশন। তো উনি হচ্ছে মানে এখন চিৎকার করবেন, যে প্রচন্ড ভয় পেয়ে যেতেছে, এত সাহসী একটা মানুষ তারপরে এত ভয় পেয়ে যেতেছে। তো উনি বললেন যে আমি চিৎকার দিলে তো ২ মিনিট পরেই তো আমার বাড়ি, আমি যদি জোরে চিৎকার দিই তাহলে তখন কেউ তো হয়তো শুনবে। তো উনি চিৎকার দিতে গেলেন, কিন্তু মুখ দিয়ে সাউন্ড বের হচ্ছে না। হয়তোবা উনি ভাবলেন যে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। আবার চেষ্টা করলেন, কিন্তু সাউন্ড বের হচ্ছে না। মানে একেবারে কি ইয়ে হয়ে গেছে। তো তারপর উনি কি করলেন, হাতে যে রেডিওটা ছিল, রেডিওটা জোরে একটা মানে মাটিতে ছুঁড়ে মারলেন। তখন একটা মোটামুটি শব্দ হলো। তারপর দেখলেন যে না, সবকিছু ঠান্ডা, কিছুই নেই। তো তারপরে আবার রেডিওটা নিলেন, রেডিওর ভেঙে গেছে অবশ্য। তারপর হচ্ছে আহ বাড়িতে গেলেন। যাওয়ার পরে তো আমাদের হচ্ছে মানে বাড়ির যে বরিশালের বাড়ির যে ঘরগুলো, সেটা হচ্ছে তখন টিনের ঘর, চৌচালার ঘর পড়ে। হুম তো আমার মামার ঘর থেকে আমাদের আমার ঘরটা দেখা যাচ্ছিল, মানে বারান্দা দিয়ে, মানে জানালা দিয়ে, এক জানালা থেকে আরেক জানালা। তো ভাইয়া তখন ভাইয়ার রুমে গেলেন, রুমে গিয়ে ওই জানালার দিকে তাকালেন, দেখলেন যে মানে মামার রুমের ঘরে চোখ পড়ছে। তখন বললেন মামা তো মারা গেছে। তো তারপর দেখলেন যে মানে কেউ একজন ঝুঁকে আছে ওই রুমে। তো বললেন হয়তো বা মামার লাশের পাশে সবাই বসে আছে, তা আমি একটু যাই, যে দেখে আসি মামাকে। তো ওই রুমে গেলেন, দেখলেন ঘরের দরজা খোলা এবং কেউ নাই। তো এটা দেখে উনি একটু অবাক হয়ে গেলেন। আমি জানালা থেকে স্পষ্ট দেখছি কেউ একজন ঝুঁকে বসে আছে, বাট এখন কেউ নাই। তো তারপরে উনি দেখলেন যে আগরবাতিগুলো একেবারে নিভু নিভু অবস্থা, শেষ, মোমবাতি নিভে আছে। হুম তো পাশে মেস আছে, তো ম্যাচ ধরে উনি আবার আগরবাতি জ্বালালেন ২টা, এবং মোমবাতি জ্বালালেন। দেখলেন যে মামার যে মানে দেহটা, যে বুকের কাছে হচ্ছে তার ওই যে কাপড়টা দিয়ে যে ঢেকেছিল দেহটার, তো ওই কাপড়টা টেনে আবার মামার একেবারে মুখটা ঢেকে দিলেন। হুম তারপরে হচ্ছে উনি ভেতরের রুমে ঢুকলেন। তো দেখলেন যে মানে বড় রুমটাতে সবাই একসাথে শুয়ে আছে। তো উনি এই জিনিসটা একটু অবাক হলেন যে সবার তো আলাদা আলাদা রুম আছে, বাট সবাই একসাথে কেন শুয়ে আছে। মানে যারা বাড়ির বড় ছিল বা ছোট ছিল সবাই একই জায়গায় শুয়ে আছে। অনেকে মানে খাটেও শুয়েছে, কেউ নিচে শুয়েছে, বাট একই রুমে। তো উনি জিনিসটা মানে তেমন একটা কিছু ভাবলেন না। তারপরে ওই আগরবাতি মোমবাতি টোমবাতি সবকিছু জ্বালায় টালায় তারপর উনি নিজের রুমে চলে আসলেন। তো চলে এসে তখন হয়তো বা রাত আহ মোটামুটি ১টা বা ১:৩০টার মতো বা এরকম একটা টাইম। তো হুম উনি তখন মানে শুয়ে পড়লেন। একটু বলি, সেটা হচ্ছে উনি খাটে শুইছেন। তার উপরে হচ্ছে তোশক ছিল। তার উপরে হচ্ছে বিছানা চাদর ছিল। তারপর বালিশ ছিল। আর উনি শীতকাল ছিল যেহেতু উনি গেঞ্জি পরেই শুয়ে পড়লেন। প্যান্টও হুম পরা ছিলেন। হুম তারপর উনি হচ্ছে ল্যাপ ইউজ করছেন, কম্বল নিছেন। সবকিছু নিয়ে মোটামুটি ভালো একটা শুয়েছেন। শোয়ার সাথে সাথে উনি একটা টায়ার্ড ছিলেন, ঘুমিয়ে পড়লেন। তো হঠাৎ করে উনি জেগে উঠলেন। এ জাগলেন কারণ হচ্ছে আমাদের বাড়ির যে টিন ছিল, টিনের যে মানে শিশির জমে থাকে, সেই জমা শিশিরটা ওনার বুকে একবার মাঝখানে পড়ছে। তো উনি মানে হঠাৎ করে উঠেও একটু অদ্ভুত, মানে আতঙ্ক দিয়েছে যে আমার গায়ে তো শিশির পড়ার কথা না। কারণ হচ্ছে আমি আমার গায়ে গেঞ্জি আছে, তার উপরে হচ্ছে তোশক ল্যাপ আছে। তো এতগুলো ইয়ের পরে তো আমার শিশির মানে বুকে আসার কথা না। তো তারপর উনি মানে যেটা ফিল করলেন, মানে সেটা উনি নিজে ফিল করেও মানে অবাক হয়ে গেলেন। মানে এরকম মানে কিভাবে বোঝাবো, সেটা হচ্ছে যে ওনার গায়ে তো কিছু নাই, এবং হচ্ছে ওনার যে তোশক টোশক কিচ্ছু নাই, শুধু খাটটা পড়ে আছে, বালিশ, রেডিওটাও ছিল পাশে, সেটাও নাই। ওনার হাতের যে ঘড়ি ছিল, মানিব্যাগ ছিল, কিচ্ছু নাই। একেবারে উনি মানে অবাক, মানে পুরো
প্রচন্ড ভয় পেয়ে গেছে, না হার্টবিট বেড়ে গেছে, যেটা কি হলো, কিভাবে সম্ভব, আমাকে কেউ মানে এরকমটা কোনো ঘটনা সম্ভব না। তারপর উনি তাড়াতাড়ি একটা লুঙ্গি পরে তারপর ভাবলেন যে এইটা তো কোনোদিনও পসিবল না, আর আমাকে যদি কেউ এরকম ফাইজলামি করে করো, একে তো হচ্ছে একটা মানে আমার মামা মারা গেছে, এরকম ফাইজলামি কেউ করবেও না, আর যদিও করে আমি তো অবশ্যই ঘুম ভাঙবে, কারণ আমাকে হচ্ছে সরিয়ে তারপর তারপরে কি হলো? তো তারপর হচ্ছে উনি ভাবলেন যে কেউ অথবা করতেও পারে। তারপর হুম। তিনি একটু বাড়ি থেকে মানে ঘর থেকে বের হলেন, বেরিয়ে ওইদিকে ওদিক দেখলেন, বাট কেউ নাই। পরে উনি এই বিষয়টা হচ্ছে বাড়িতে যে আমাদের নানা হচ্ছে হুজুর ছিল, তো ওনার কাছে শেয়ার করে। তো উনি বলে যে যখন লাশ মারা যায় তখন নাকি লাশ ফেকক আসে তাকে খাওয়ার জন্য। হুম। তো যখন লাশকে খেতে আসে তখন ওই শব্দ শুনে যদি কেউ একা এক রুমে ঘুমায়, তো ওই দিন আমার ভাইয়া এক এক রুমে শুইছে, আর এর জন্য হচ্ছে সবাই একসাথে শুইছে। মূলত বিষয়টা সবাই জানতো, আমার ভাইয়া জানতো না। আচ্ছা। তো এর জন্য যদি ওই একা একজন শুনে দেখে আগে ওনাকে আর কি মারে, তারপর হচ্ছে লাশ খায়। তো আমার ভাইয়ের ভাগ্য ভালো ছিল যে উপরে শিশির পরে আর কি ভাইয়া বেঁচে যায়। তো এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার যে ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের আজকের যে শেষ অতিথি তার কাছে, এবং তার একটা ঘটনা আমরা শুনবো, এবং আশা করছি যে আপনারা আমাদের সাথেই থাকবেন। জি। থ্যাংক ইউ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। জি। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম মাহিদ। আমি ঢাকার কচুঘাট থেকে এসেছি, ক্যান্টনমেন্ট। আর আমার বাড়িও বরিশালে। শুনি আপনার ঘটনা। যে ঘটনার দিন মানে ঘটনা যেদিন ঘটেছিল 2012 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে। তো আমরা ফ্রেন্ডরা মিলে এবং বড় ভাইরা মিলে একটা পার্টির অ্যারেঞ্জ করার চিন্তা ভাবনা করছিলাম। তো ওই অনুযায়ী আমরা সবকিছু প্রিপারেশন নিলাম। তো সন্ধ্যার দিকে আমি যখন আমাদের ওই ছাদে যখন গেলাম, মানে যেখানে আমরা সিলেকশন করছিলাম পার্টির অ্যারেঞ্জের, ওইটা ছিল আমাদের বিল্ডিং এর ছাদের, কচু ক্ষেতের কোন এক বিল্ডিং এর ছাদের। তো ওই ছাদে আমি সন্ধ্যার দিকে যখন উঠলাম, ওঠার পরে ওখানে আমরা দুইটা কুকুর পালতাম, বাচ্চা কুকুর। তো যখন আমি ওর ভিতরে ঢুকলাম, ছাদের গেট খুলে যখন ভিতরে ঢুকলাম, তো সাথে সাথে দুইটা কুকুরই আমার দিকে দৌড়ে আসলো। আসার পরে একটা কুকুর মানে উত্তর দিকে তাকায়া ঘেউ ঘেউ করতেছিল, আর আরেকটা কুকুর আমার পা ধরে টানতেছিল, মানে পায়ের যে বটা থাকে প্যান্টের, তো ওইটা ধরে টানতেছিল। তো টানতে টানতে একটা পর্যায়ে আমাকে গেটের দিকে নিয়ে যাচ্ছিল, আর আরেকটা কুকুর ওর মতো চিৎকার করতেছিল। তো এমন সময় আমি চিন্তা করলাম যে ওই কুকুরটা কেন চিল্লাচিল্লি করতেছে আর ও আমাকে কেন টানতেছে। পরে মনে মনে চিন্তা করলাম হয়তোবা ও এমন কিছু দেখছে যেটা আমি দেখতে পাচ্ছি না। তো এই চিন্তা কইরা তারপর আমি একটু অ্যাভয়েড করলাম, কারণ এই বিল্ডিং এ অনেক উইয়ার্ড টাইপের অ্যাক্টিভিটিস ঘটে, যেটা এর আগে শুনছিলাম বড় ভাইদের মুখে। তো ওই বিল্ডিং এর 6 নম্বর ফ্লোরে আমার ফ্রেন্ড শোভন থাকে। তো ওর আসার কথা ছিল, তো আমি এই পিলারের পাশে যা ওকে ডাক দিলাম, তারপরে ও উপরে আসলো। তারপরে ও উপরে আসার পরে আমরা কথাবার্তা বললাম কিভাবে কি করব। তো তারপরে বাসায় চলে গেলাম নাস্তা করার জন্য। কারণ আর কারণ আমরা সবাই চিন্তা করছিলাম যে বাসায় টুকটাক খাওয়া দাওয়া করে তারপরে আমরা অ্যারেঞ্জমেন্ট শুরু করব, কারণ আমাদের যে একটা অ্যারেঞ্জমেন্ট আছে ওটা করতে করতে অনেক দেরি হবে। তো তারপরে আমরা 10টার দিকে আমরা সবাই আবার ছাদের এখানে একত্রিত হইলাম। তো আমাদের একটা বড় ভাই ছিল, রবিন ভাই। তো রবিন ভাই চিন্তা করলো যে এখানে শুধু শুধু বসে থেকে আমার যে ডেস্কটপটা আছে, ডেস্কটপটা ছাদে নিয়ে আসি, এখানে আমরা গল্প শুনবো অথবা গান টান শুনবো। এই চিন্তা করা অনুযায়ী আমরা সবাই তার ডেস্কটপ, তারপর তার যে টেবিল, এগুলো সবকিছু ছাদে নিয়ে গেলাম। আর ছাদে কারেন্টের লাইন দেওয়ার সুযোগ ছিল, তো ওইখান থেকে আমরা লাইন দেয়া তারপরে গান শোনা শুরু করলাম। তো ওই 2012 সালের ওই সময় কিছু আইটেম সং ছিল ইন্ডিয়ান। তো ওই গানগুলো আমরা শুনতেছিলাম। তো গান শোনার সময় আমি ছিলাম সবার ডান পাশে, আর আমার বাম পাশে ছিল বড় ভাইরা। আর আমার দুইটা ফ্রেন্ড ওরা অন্য পাশে এক খিচুড়ি রান্না করার জন্য এখানে সবকিছু প্রিপারেশন নিচ্ছিল আর কি। তো গান শোনার ফাঁকে দিয়ে এক সময় হঠাৎ করে কে যেন আমাদের যে বক্সটা থাকে, সাউন্ড বক্স যেটা আমরা বলি, তো ওইটার ভিতর কে যেন লাথি মারছে। এখন তখন ছিল শীতকাল ছিল আর কি। এখন এই শীতকালে এত বাতাস নাই যে একটা সাউন্ড বক্স লাথি মেরে ওইটা কমপক্ষে 6-7 ফিট দূরে ফালানোর মতো কোনো সময় নেই, মানে কোনো হওয়া বা এটা এত দূরে যাওয়া সম্ভব না।
আর তাছাড়া যদি কেউ যদি এটা আমাদের মধ্যেই কেউ যদি করতো তাহলে অ্যাটলিস্ট আমি দেখতাম যে এখান থেকে ও গেছে ও করছে এটা। আবার এটার যে এই যে সাউন্ড বক্সটা ছিল এটার পিছনে একটা ওয়াল ছিল, মানে রেলিং ছিল বিল্ডিং এর। এখন পিছন থেকে যদি কেউ ইটা মারতো বা কোনো কিছু করতো এটা সম্ভব না, কারণ ওই পাশে কোনো কিছু নাই। আবার সামনে যে ফ্রেন্ডরা আছে ওরা তো ওদের মতো কাজ করতেছে, যদি ওরা মারতো তাহলে এই বক্সের উপরে যে ওয়েফারের উপরে যে ছোট ইয়াগুলো থাকে এগুলো কেন পিছনে এই দিয়ে ঝামেলাটা যাচ্ছে। হয়েছে তাহলে মনে করেন? জি। এই ঝামেলাটা তাহলে কেন হয়েছিল বলে মনে করেন? কি কারণে? হ্যাঁ, এখন আমার কাছে মনে হইতেছে এটা এমন কেউ মানে উইয়ার্ড মানে কোনো কিছু হইতে পারে, যেমন আমার যেটা মনে হয় হইতে পারে কোনো ভালো কোনো জিন এখান থেকে যাচ্ছিল, যে আমরা গান শুনতেছিলাম এটা সেটা ওদের পছন্দ পছন্দ করেনি করে বলে নাই। আপনারা মনে করছেন এবং আপনারা সবাই সেটা দেখেছেন নিজের চোখের হ্যাঁ সামনে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে বেশ কিছু মেসেজও আছে এবং সেই সাথে আমাদের সাথে বেশ কিছু আমাদের সাথে ঘটনা আছে। তো আমরা একটা অডিও ক্লিপে যাব এবং তার আগে একটা বিরতি নিব এবং বিরতির পর একটা অডিও ক্লিপ শুনবো এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি রিজন ফরিদপুর থেকে বলছি। আপনাকে জিজ্ঞাসা করব না যে কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালো থাকেন এবং সবসময় ভালোর দলে। যাই হোক, আর কথা বাড়াবো না। আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। তখন আমি ক্লাস হেভি 9-এ পড়ি। হ্যাঁ, 9-এ পড়ি। আমাদের স্কুল ফ্রেন্ডদের সঙ্গে স্কুলে একটা পিকনিকের আয়োজন করি আমরা। মানে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে রাতে খাওয়া দাওয়া করবো, গল্প টল্প করে পরে আমরা বাড়ি ফিরবো। তো আমি ও আমার 4 ফ্রেন্ড, সঙ্গত কারণে ওদের নামটা উল্লেখ করছি না, তাদের মানে পারমিশনের একটা ব্যাপার আছে তো এর জন্য। যেরকম আমরা 4 ফ্রেন্ড, আমাদের স্কুলের নাম ফরিদপুর মহিউদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়, ওখান থেকে কমলাপুরে অবস্থিত। যাই হোক, আমরা ওখান থেকে আমাদের বাসায় হেঁটে আসতে সর্বোপরি 20 মিনিটের মতো লাগবে। যাই হোক, আমি স্কিপ করছি। ওখান থেকে আসার সময় আমরা আমাদের এখানে একটা সিনেমা হল আছে, বনলতা সিনেমা হল। এখান থেকে আমরা এই কিছু জিনিসপত্র কেনাকাটা করে আমরা আমাদের টেপা খোলা যে বাজারের মধ্যে দিয়ে আমরা এক ফ্রেন্ডের বাসায় গিয়ে উঠবো বলে আমরা প্ল্যান করি। এই মোতাবেক আমরা গরুর হাটের ভেতর দিয়ে হেঁটে হেঁটে আমাদের বাজারে যে মাছ বাজারটা, ওখানে এসে আমরা উপস্থিত হই। তখন আমাদের এক ফ্রেন্ড দেখে কি ওই মাছ বাজারে যে ড্রেন গুলো থাকে, ময়লা পচা পানি পচা মাছ টাছ থাকে, সেখানে কি যেন একটা মানে হামু দিয়ে, মানে যেটাকে আমরা বলি হামুদ দেওয়া বা উপর হয়ে কেমন যেন কি যেন একটা ড্রেনের মধ্যে মুখ দিয়ে কি যেন খাচ্ছে, মানে সামথিং মানুষের মতো মনে হয়, আবার কি যেন একটা অবয়ব। যাই হোক, পরে আমার এক ফ্রেন্ড, ও খুব দুষ্ট ছিল, ও গিয়ে ও কুকুর মনে করে, মানে কোন কিছু একটা মনে করে ওটাকে খুব সজোরে লাথি মারে। সেটা এমন বিভৎস ভাবে রাসেল ভাই আওয়াজ করে উঠে যে মানে আমরা স্বপ্নেও ভাবতে পারি নাই যে এটা কি। এখন লাথিটা খেয়ে মনে করেন যে প্রায় 5 থেকে 6 হাত, 5-7 হাত এমন হবে। তো দূরে গিয়ে ওটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা ভালো করে তাকিয়ে দেখি যে ওটা একটা বেটে বামুন যেগুলোকে বলে, সেগুলো ভাই পুরাটা মানে উলঙ্গর, গায়ে কিছু নেই, এরকম বিদঘুটে চেহারা। ভাই চেহারার বর্ণনা দিতে পারবো না। মুখে কেমন যেন একটা দাড়ি না ঠিক ওই কেমন যেন একটা দাড়ির মতো দেখতে, মানে উস্কো খুস্কো, চোখগুলা জ্বলতাছে, মানে সেই দাঁত না, মুখে কি যেন একটা মাছ, মানে পচা মাছ জাতীয় কি যেন, এমন ভাবে আমাদের দিকে তাকায় আছে, মনে করেন যে মনে হয় আমাদের মেরে ফেলবে। আমার ওই ফ্রেন্ড সর দিচ্ছিল, ওটাকে ধাওয়া করে, ওটা দৌড় দিয়ে মাছ বাজারের পিছন সাইডে চলে যায়। পরে আমরা বলে চল, রাতের বেলায় তো রাত, তখন রাত প্রায় 1টা বাজে, তখন আমরা চলে যাওয়ার জন্য আমি বললাম এতে চল ভাই। আমরা ওখান থেকে বড় জোর 2 মিনিট যদি হেঁটে যেতে পারি, কিছুক্ষণ পরে দেখি পিছন থেকে আমাদের মনে করেন যে ওই যে এঁটেল মাটি যেটাকে বলে, মানে মাটির চাকা,
মাটির চাকা ওই মাছ বাজারের ওখান থেকে মানে এত স্পিডে মারতেছে, এত মাটির চাকা করতেছে, আমরা তখনই বুঝছি যে অবস্থা খারাপ। তখন আমরা বলি দৌড় দে, দৌড় দে বলে ওরা দৌড় দিছে, ঠিকই আমি উঠে গেছি পিছে। আমি তাকায় দেখি রাসেল ভাই ওইরকম না হলে 20 থেকে 25টা একসাথে হবে, ওরা আমাদের ধাওয়া করছে। সে কিভাবে যে দৌড় ভাই, আমরা জান পরন দিয়া দৌড়াই আল্লাহ আল্লাহ করতে করতে আমরা দৌড়াতে সে এখানে একটা সরকারি প্রতিষ্ঠান আছে, নাম বলা যাবে না, এটা মানে সরকারি একটা অনেক বৃহৎ প্রতিষ্ঠান। ওখানে ওই প্রতিষ্ঠানের বাউন্ডারির ভিতর দিয়ে, মানে তখন বাউন্ডারি কাজ চলতেছিল, নিচে ফাঁকা, ওখান দিয়ে আমরা 4-5 বন্ধু মিলে মানে কিভাবে যে ঢুকছি, আমাদের দৌড় দেখে ওখানকার নাইট গার্ডও ভয় পেয়ে নাইট গার্ড ভিতরে ঢুকে গেছে। এখন আমরা সেই বন্ধুর বাসায় ঢুকতে মানে যেতে হলেও তো 6 ফিট একটা বাউন্ডারি ওয়াল পার হতে হবে, তারপরে যদি বাড়ির সীমানার মধ্যে ঢুকতে পারবো। ওটা একটা স্টাফ কোয়ার্টার ছিল, চাই সরকারি স্টাফ কোয়ার্টার। আমরা মনে করেন দৌড় দিয়ে গিয়ে ওই বাউন্ডারিটা বাউন্ডারি পার হয়ে ভাই মানে কোন রকম ভাবে পার হয়ে তখন দেখি ওগুলো মনে করেন যে চলে আসছে অটোমেটিক, মানে দেখা যাচ্ছে ওগুলোকে লাইটের এখান থেকে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। আপনি বিলিভ করবেন কিনা জানি না, আসলে যাদের সঙ্গে ঘটে তারাই ঠিক বলতে পারে যে ঘটনাটা কিভাবে ঘটলো। আমরা 5টা লোক, ইভেন ওই দারোয়ান পর্যন্ত সাক্ষী, সে আজও বেঁচে আছে। সে হচ্ছে ভয়ে মনে করে দরজা লক করে দিচ্ছে, আমরা দৌড় দিয়ে সেই বন্ধুদের বাসায়, আমরা মনে করেন কোন রকমে দরজা তালা খোলার পর্যন্ত সুযোগ পাই নাই। আমরা 5 জনে গিয়ে এমন ভাবে মানে আঘাত করছি, সঙ্গে থেকে আমাদের বাড়িতে কোনো লোক ছিল না, যে আমরা ওদের বাসায় গিয়ে উঠলাম, তালা ভেঙে আমরা ভেতরে ঢুকে গেছি। লক আমরা এত জোরে করছি দরজার কড়া ভেঙে যায়। যাই হোক আমরা পরে বাসার মধ্যে ঢুকে দরজা আটকায় দিই। বিশ্বাস করেন দরজা আটকায় দেওয়ার পরে মনে হলো কি দরজায় কিভাবে যে মাটির চাকাগুলো মারতাছে, দরজা ধাক্কাচ্ছে, জানালা ধাক্কায়, মানে আমরা লাস্টে কি করবো ভয়ে আমরা ওদের যে খাট 5 জন মিলে সহায় দরজার সঙ্গে ওখানে রাখছে, যাতে দরজা না খুলতে পারে, ঢাকার জানালা ভালো করে লাগানো, আর আমরা ভয়ে সবাই রুমের মধ্যে আল্লাহ আল্লাহ করতেছি। এভাবে করে সারা রাত আমরা কি ঘুমাইতে পারি না। সে কি যে একটা ভয়ঙ্কর অবস্থা হয়, আমার মনে হয় যদি কেউ আমাদের রুমের মধ্যে ঢুকতে পারতো, আমার মনে হয় আমাদের 5 জনকে মেরে ফেলতো। যাই হোক রাসেল ভাই, এমনি করে সারা রাত ওভাবে আমরা ভয়ে ছিলাম। তারপরে ফজর আজান দিল, যখন পুরা মানে আলো হয়ে গেল, বাইরে বাঁশির ডাক শব্দ, তখন আমরা বললাম যে আর ভয় নেই। তখন আমরা দরজা খুলে দেখি ওদের দরজার বাইরেই বড় বড় ইটের দলা, মানে মাটির ইটের দলা এগুলো ছিল সব। পরে আমরা আশপাশের লোকজনকে বললাম যে আপনারা শুনেন না, আমরা এভাবে চিৎকার করছি, তারা নাকি কিছু শুনতে পায়নি। সেটা হচ্ছে প্রাকৃতিক ব্যাপার। এই ঘটনা রাসেল ভাই, যদি ভালো লেগে থাকে আমার কাহিনীটা শোনাবেন, জীবনের বাস্তব অভিজ্ঞতা। ভালো থাকবেন রাসেল ভাই, আল্লাহ হাফেজ। ভূতপ্রেমের জয় হোক। Bhoot FM. The night comes alive with Grounding 4. Yes, the night comes alive with Coming Phone. You are listening to Radio Food Theater FM এবং চমৎকার একটা অডিও ক্লিপ শুনলাম, এবং আশা করছি যে এই অডিও ক্লিপটি আপনাদের ভালো লেগেছে এবং এনজয় করেছেন আজকের ভূত আসমের পুরোটা সময়। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আরো অনেক কিছু পড়ার ইচ্ছা ছিল, বাট সময় নেই, ঘড়ির কাঁটা বলছে যে এখন বিদায় নিতে হবে। যাওয়ার আগে আরো একবার জানিয়ে যায় যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofooty.fm, which is bhutfm@radiofooty.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। এখন আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী শুক্রবার ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি পড়তে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।